গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। প্রত্যেককে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আপনার বন্ধু, লেখক, প্রশিক্ষক পল্লব কুমার মান্না আজকে প্রিমিয়াম এমডিআরটি কোর্সে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা প্রত্যেকে আয়দার এমডিআরটি করতে চলেছি, কিংবা সিওটি, কিংবা গ্যালাক্সি, কিংবা কর্পোরেট ক্লাব মেম্বারশিপ। আমাদের অনেকেরই টার্গেট রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে ফাস্ট্যাগ এমডিআরটি। ইয়েস, আমি ফাস্ট্যাগ এমডিআরটি করতে গেলে কি করতে হবে সেই বিষয়েও কথা বলবো। সারা বছর ধরে এমডিআরটি বা গ্যালাক্সি করতে গেলে কি করতে হবে সেই বিষয়েও কথা বলবো, এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকের বিশেষ ক্লাসে আবার জানাই আপনাদের স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রতিদিনের মতো আজকের ক্লাসেও বেশ কিছু নূতন কোর্স সদস্যকে পেয়েছি। আমি পরে তাদের সঙ্গে পরিচয় করে দেব, এবং আজকে আমরা সর্বোপরি আমাদের 27 বার এমডিআরটি ম্যাডাম লীলা দিন্দাকে স্বাগত জানাবো, যদি উনি এখনো জয়েন করে থাকেন ভালো। আর তাছাড়াও আমরা পেয়েছি মিস্টার বিশ্বজিৎ বাবুকে, বিশ্বজিৎ ঘোষ, এবং আরও পেয়েছি কয়েকজনকে নতুন যারা জয়েন করেছেন, ফাল্গুনী সাহা, এবং আরও একজন জয়েন করেছেন আজ থেকে। তো চলুন আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো যে ফাস্ট্যাগ এমডিআরটি বা যে কোনো বড় কাজ করতে গেলে আমাদের কিভাবে এগোনো দরকার। সব কাজের মধ্যেই একটা বেসিক বিষয় থাকে আর একটা থাকে অ্যাডভান্স। বেসিক মানে একদম প্রাথমিক কাজ। এই প্রাথমিক কাজ যদি আমরা না করি তাহলে অ্যাডভান্স লেভেল কাজ হবে না। আমাদের প্রাথমিক কাজ কি কি, আমাদের প্রায়োরিটি পিরামিড কি বলছে যে আমাদের কি কি কাজ করা দরকার, কিভাবে আমরা উন্নয়ন করেছি। ভারতবর্ষের কেন সারা পৃথিবীর সমস্ত টপ এজেন্ডা তারা কিন্তু আলাদা কাজ করেন না, একই কাজ অন্যভাবে করেন। কি বললাম? একই কাজ অন্যভাবে করেন। কি কাজ করেন তারা, সেটা দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলোই তারা করেন যে কাজ আপনাকেও করতে হবে। এবার আপনাকে এটা বুঝতে হবে যে আপনি এইগুলোর মধ্যে কোনগুলো নিয়মিতভাবে করেন। ধরুন আপনি প্রতিদিন অ্যাপয়েন্টমেন্ট নেন, কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কি কি করেন? অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কয়েকটা ছোট ছোট কাজ কিন্তু আমাদের করা দরকার। তার মধ্যে একটা হলো প্রসপেক্টিং, আর একটা হচ্ছে টেলিফোন কল। অর্থাৎ প্রসপেক্টিং অ্যান্ড টেলিফোন কল এবং প্রাইমারি মিটিং যদি আপনি করেন তবেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আমাদের বেশিরভাগ জনের কাজের সাফল্য না হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী হলো কাজটাকে সাজিয়ে না করা। আমরা আগামীকাল কি করতে চলেছি, আগামী সকালে কি করতে চলেছি আমরা কিন্তু জানি না একেবারে। হ্যাঁ, এটা ঠিক যে আপনারা কবে অফিস যাবেন জানেন, কবে আমার ট্রেনিং আছে এটাও জানেন, কিন্তু এক্স্যাক্টলি আপনি কি করতে চলেছেন অনেক সময় সেটা না জেনেই কাজ শুরু করে ফেলেন। তাই প্রতিদিন যে কটা কাজ আপনাদের করতেই হবে, একটা হলো অ্যাপয়েন্টমেন্ট টেকিং, একটা হচ্ছে ফলো আপ। ফলো আপ আপনি করেন কি না এটা খুব গুরুত্বপূর্ণ। প্রসপেক্টিং আপনি নিয়মিত করেন কি না, এগুলো সব বেসিক। এই বেসিকের মধ্যেই লুকিয়ে রয়েছে অ্যাডভান্স। অর্থাৎ আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, এটা হলো বেসিক। বেটার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, এটা হলো অ্যাডভান্স। নিয়মিত অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, এটাও হলো অ্যাডভান্স। অ্যাপয়েন্টমেন্ট বড় কাস্টমারের কাছে নিচ্ছেন, এটা হলো অ্যাডভান্সড। সো একই জিনিসের বেসিক হয়, একই জিনিসের অ্যাডভান্সড হয়। প্রথম আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে, হোয়াট ইজ বেসিক, যে আমি রোজ অ্যাপয়েন্টমেন্ট নিই কিনা। দ্বিতীয়ত রোজ আমি ফলো আপ করি কিনা। তৃতীয়ত প্রসপেক্টিং আমি রোজ করছি কিনা। এবং অবশ্যই এখন আমার কাছে 200 বা কমপক্ষে 100 প্রসপেক্টের নামের তালিকা আছে কিনা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সার্ভিসিং, এটা তো আপনাকে রোজ করতে হয়। আপনি সার্ভিসিংয়ে কতটা সময় দিচ্ছেন, অনেক বেশি দিয়ে ফেলছেন কিনা। সার্ভিসিং দেওয়ার জন্য আপনি কতটা আপনার নিউ বিজনেসের ক্ষতি করছেন। সার্ভিস আমাদের দিতে হবে, সার্ভিসের কোয়ালিটি ভালো করতে হবে, কিন্তু সার্ভিস সবই যে নিজে দিতে হবে এমন নয়। সার্ভিসের জন্য আপনার এমপ্লয়ি আছে কিনা, সার্ভিসের জন্য আপনি অন্য কোনো বিকল্প রাস্তা ধরেছেন কিনা। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, দ্যাট ইজ লার্নিং, অর্থাৎ আমি শিখছি কিনা, আমি প্রতিদিন কিছু শিখছি কিনা। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক যেগুলো আপনাকে করতেই হয়, আপনার প্রপোজাল ফর্ম এটাও কিন্তু ফিল আপ করাটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। আপনার টাকা জমা দেওয়া এবং নমিনি চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ, এই ধরনের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক যেগুলো অফিসে করতে হয়, আর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আপনার বাড়িতে করতে হয়, এগুলো করছেন কিনা। দিস আর দ্য দিস আর দ্য বেসিক জব। কিন্তু এখানে সাজানো রয়েছে
প্রায়োরিটি অনুসারে, অর্থাৎ প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো ফলো আপ করা, তৃতীয় গুরুত্বপূর্ণ হলো প্রসপেক্টিং করা, চতুর্থ গুরুত্বপূর্ণ সার্ভিসিং, তারপর লার্নিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। তো আমরা এটা একটু ছোট্ট করে জেনে নিলাম যে আমাদের বেসিক লেভেলে কোন কাজগুলো আমরা করি এবং কতটা গুরুত্ব দিয়ে করি। এরপরে চলে আসা যাক যে আমরা যদি ফাস্ট ট্র্যাক এমডিআরটি করতে চাই তাহলে কি করব। একবার আমি ফাস্ট্যাগ এমডিআরটির কথা এই জন্য বলছি, কারণ আমার এখানে বহুজন আছেন যারা কিন্তু ফাস্ট্যাগ এমডিআরটি করবেন, এবং যারা হয়তো ফাস্ট্যাগ এমডিআরটি করবেন না কিন্তু হয়তো 6 মাস এমডিআরটি করবেন বা 8 মাস এমডিআরটি করবেন। তাই দ্রুত গতির কাজ করা দরকার। কি বললাম? দ্রুত গতির কাজ করা দরকার। ইউ হ্যাভ টু ডু পাওয়ারফুল ইন ইউর স্পিড। আপনাকে আপনার গতি বাড়াতে হবে। ইয়েস, গতি শক্তিই কিন্তু আসল শক্তি। গতির দ্বারাই কিন্তু আপনি কি করতে পারবেন? ফাস্ট্যাগ এমডিআরটি, অর্থাৎ প্রথম 3 মাসে এমডিআরটি। প্রথম 3 মাসে এমডিআরটি করলে কি সুবিধা বলি। প্রথম 3 মাসে এমডিআরটি করা মানে আপনি একটা বছরে 4 বার 3 মাস পাবেন, 3 মাস করে 4 বার পাবেন। কি বললাম? এটা আপনারাও জানেন, একটা বছরে 4 বার পাবেন 3 মাস করে। তো প্রথম 3 মাসেই যদি আপনি এমডিআরটি করে ফেলেন তাহলে আপনার দু তিনটে লাভ আছে। প্রথম লাভ হচ্ছে আপনার সিওটি করা অনেক সহজ হয়ে গেল। দ্বিতীয় লাভ, আপনি গ্যালাক্সি ক্লাব হবেনই নিশ্চিত হয়ে গেলেন, 1 বছরের কোটা কমপ্লিট। তৃতীয় লাভ, আপনি কর্পোরেট ক্লাবও হয়ে যাবেন অনেকটা নিশ্চিত। চতুর্থ লাভ, সেটা হচ্ছে আপনি জানেন যে ফাস্ট্যাগ এমডিআরটি করলে এলআইসি আপনাকে বিশেষ উপহার বা পুরস্কার দেবে, যার একটা ক্যাশ ভ্যালুও রয়েছে এবং মেন্টাল ভ্যালুও রয়েছে। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা শুধু এমডিআরটি করেন আমার কাছে, তারা এবছর ফাস্ট্যাগ এমডিআরটি করুন। যারা এত বছর ধরে এমডিআরটি করছেন তারা এবছর ফাস্ট্যাগ এমডিআরটি করুন। ফাস্ট্যাগ এমডিআরটি করা মানে কি? ফাস্ট্যাগ এমডিআরটি করা মানে আগামী 3 মাসে আপনাকে 13 লক্ষ টাকা কমিশন অর্জন করতে হবে। দ্যাট মিনস আপনি মোরলেস প্রায় 40 থেকে 42 লাখ টাকা আপনাকে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম সংগ্রহ করতে হবে। একেবারেই তাই। হ্যাঁ, হতে পারে যে কিছু প্রিমিয়াম আপনি গত বছরের যেগুলো জমা করেছিলেন ফার্স্ট ইয়ারের যেমন হাফ ইয়ারলি, ফার্স্ট ইয়ারের কোয়ার্টারলি বা ফার্স্ট ইয়ারের মান্থলি, সেগুলোর বেনিফিট অবশ্যই এবছর পাবেন। আর তার সঙ্গে আপনাকে নূতন যুক্ত করতে হবে। ধরে নেওয়া গেল যে আপনি যদি গত বছর এমডিআরটি হয়ে থাকেন বা বড় কাজ করে থাকেন, তাহলে এমন হতে পারে যে আপনি প্রথম 3 মাসে আপনি 2 থেকে 3 লাখ টাকা প্রিমিয়াম হয়তো আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তাহলে আপনাকে মোরাললেস প্রায় 40 লাখ টাকা প্রিমিয়াম কিন্তু আনতে হবে, বা 38 লাখ টাকা হলেও আনতে হবে ফাস্ট্যাগ এমডিআরটি করার জন্য। এখন 38 লাখ প্রিমিয়াম আনতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমত রেগুলারিটি চাই, দ্বিতীয়ত গতি চাই। ইয়েস, প্রথম কি চাই? রেগুলারিটি। আর দ্বিতীয় কি চাই? গতি। গতির জন্য আপনার কি চাই? রেডিনেস। অর্থাৎ প্রতিদিন আপনি কি কাজ করবেন সেটা কিন্তু আগের দিন থেকে রেডি হতে হবে। একটা টাইম প্ল্যানিং, একটা লিস্টিং, এবং আপনি একদম পারফেক্টলি ডিজাইন করে রাখবেন প্রতিটা দিনকে। প্রত্যেকটা দিনকে যদি আপনি পারফেক্টলি ডিজাইন করতে পারেন তাহলে অবশ্যই আপনার মধ্যে চলে আসবে গতিশক্তি। মনে রাখবেন, একই কাজ কেউ দ্রুত করতে জানে আর কেউ কম দ্রুত করে। কি বললাম? একই কাজ কেউ দ্রুত করতে জানে, কেউ কম দ্রুত করে। যে কম দ্রুত করে তার রেজাল্ট পরে আসে, যে দ্রুত করে তার রেজাল্ট কিন্তু আগে আসে। তাই আমরা অবশ্যই গতি শক্তি ব্যবহার করব। বাই দ্য বাই, আজকে আমাদের ক্লাসের মধ্যে সিঙ্গেল প্রিমিয়াম জীবন উৎসবও দেখাবো। তবে আমি আপনাদের বলবো যে সিঙ্গেল প্রিমিয়াম জীবন উৎসব আমি লাস্টে দেখাবো। বিকজ আমরা সিঙ্গেল প্রিমিয়াম পলিসির ওপর খুব একটা জোর দিই না এমডিআরটি করার জন্য, কারণ আপনি জানেন যে সিঙ্গেল প্রিমিয়াম পলিসিতে যেটা আমাদের সবচেয়ে প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা সবটার বেনিফিট আমাদের এমডিআরটি করার জন্য পাই না। ওকে, তো চলুন আমি এরপরে আপনাদেরকে একটা একটা করে নিয়ে যাব যে কিভাবে আমরা ফাস্ট্যাগ এমডিআরটি হতে পারি। ওকে, জাস্ট 1 মিনিট, আই এম জাস্ট ওপেনিং সামথিং।
জাস্ট 1 মিনিট। খুব দ্রুত কয়েকটা জিনিস আমি দেখাবো, এবং তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ শুধু সেইগুলোই আমি আলোচনা করব বা ডিসকাস করব। ফাস্ট্যাগ এমডিআরটি, হ্যাঁ, যারা ফাস্ট্যাগ এমডিআরটি করবেন না তারা হয়তো মনে করতে পারেন যে আপনাদের জন্য এই অংশটা কাজে লাগবে না, কিন্তু আপনি এই অংশটা কি করে কাজে লাগাবেন বলি। দেখুন, যারা ফাস্ট্যাগ এমডিআরটি হবে তারা কি করবেন, তারা এই 3 মাসে 13 লক্ষ টাকা ফার্স্ট ইয়ার ইনকাম করবেন কমিশন। আপনিও যদি তাদের সাথে একসাথে দৌড় লাগান, ধরুন আপনি ফাস্ট্যাগ করবেন না, কিন্তু আপনি যদি দৌড় লাগান তাহলে আপনার কি লাভ হবে, আপনার 3 মাসে এমডিআরটি না হলেও অন্তত এমডিআরটির 1/3 কাজ হয়ে যাবে, তাই কি না? যদি এমডিআরটির 1/3 কাজ হয়ে যায়, তার মানে 9 মাসে আপনি এমডিআরটি হয়ে যাবেন। ইয়েস, তাই প্রত্যেকে একই জিনিস, দৌড় লাগান, দৌড় লাগান। এই দৌড়টা যেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে গিয়ে আপনাকে একবারে হার্ট থ্রব করে লাগাতে না হয়, রুদ্ধশ্বাসে কাজ করব লাস্ট 3 মাস, না, প্রথম থেকে। ইয়েস, ফ্রম দ্য বিগিনিং ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড অলসো ওয়ার্ক স্মার্ট। আপনাকে হার্ড ওয়ার্কও করতে হবে, স্মার্ট ওয়ার্কও করতে হবে। তাই আমি কয়েকটা জিনিস বলে যাচ্ছি, কিন্তু এর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বা যেগুলো মেনটেন করা দরকার, সেগুলো আমি মানে বেশি করে মেনটেন করা দরকার, সেগুলো আমি ব্যাখ্যা করব। দেখুন, মাইন্ডসেট ডেভেলপমেন্ট। আপনি বড় কিছু করতে গেলে প্রথম দরকার মাইন্ডসেট। আপনাকে প্রতিদিন ভিজুয়ালাইজ করতে হবে, যেটা আমি আজকে মুখে বললাম, যে আপনি ফাস্ট ট্র্যাক এমডিআরটি হতে চলেছেন। যারা ফাস্ট ট্র্যাক এমডিআরটি হতে চান তারা কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন, কি বললাম, চ্যাট বক্সে লিখুন এফ। এফ মানে ফাস্ট ট্র্যাক এমডিআরটি। এফ, এফ। ফাস্ট মানে দ্রুত, ট্র্যাক মানে গতি, ট্র্যাক মানে যেটা ছোটার রাস্তা, তাই না? তাহলে আপনি দ্রুত গতিতে ছুটলে তবেই ফাস্ট ট্র্যাক এমডিআরটি হবেন। ইয়েস, যারা এমডিআরটি হয়েছেন তাদের বলবো, যারা আগে হয়েছেন তাদের বলবো, যারা এবছর দ্রুত এমডিআরটি করতে চলেছেন তাদের প্রত্যেককে বলবো, মাইন্ডসেটটা এরকম করুন যে আমি চলো 3 মাসে এমডিআরটি হব। কি লাভ হবে জানেন? আর একটা লাভ, আপনি যদি সত্যিকারের এই 3 মাসে এমডিআরটি বা এমডিআরটির কাছাকাছিও যেতে পারেন, আপনি যে বিরাট ইনকাম করবেন না, সেই ইনকামটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন, তার একটা পার্ট। সেই ইনকামটাকে ইউটিলাইজ করলেই আপনি সিএম, সরি, আপনি সিওটি, কর্পোরেট ক্লাব, এভরিথিং হতে পারবেন। আমি বলছি না যে টাকাটাকে আপনাকে ডিসকাউন্ট দেওয়ার কাজে ব্যবহার করতে হবে, টাকাটা আপনাকে রোলিং করাতে হবে, বাট আপনি মার্কেটিংয়ে কাজে লাগাতে পারবেন, আপনি নিজের অফিস ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারবেন, আপনি নিজেকে বুস্ট আপ করার জন্য কাজে লাগাতে পারবেন। তাই প্রত্যেককে বলবো, এই 3 মাস সোনার খনি। এই 3 মাস আপনি নিজের কাছে নিজে অ্যাফার্ম করুন। অ্যাফার্ম মানে স্বীকার করুন, নিজের কাছে স্বগতোক্তি করুন যে ইয়েস, আমি যদি এমডিআরটি করব তাহলে কেন 3 মাসে নয়, আমি 3 মাসে কেন ট্রাই করব না? ইয়েস, আপনি যদি 3 মাসে এমডিআরটি করেন আপনি নিশ্চিত থাকুন যে আপনি এবছর সিওটি করছেন। আপনি যদি 3 মাসে এমডিআরটি করার চেষ্টাও করেন আপনি নিশ্চিত থাকুন যে আপনি মিনিমাম এমডিআরটি করছেন। তাই প্রত্যেককে বলবো, ফাস্ট ট্র্যাক এমডিআরটির জন্য এখন হলো সুবর্ণ সময়। তো চলুন, আমি তার জন্য আপনাদের চ্যাট বক্সে লিখতে বলেছি, ইতিমধ্যে লিখতে শুরুও করেছেন, আমি পরে দেখে নিচ্ছি যে কারা কারা ফাস্ট ট্যাগ ইমিডিয়েটলি করতে চলেছেন। এবার চলে আসুন ডেইলি ভিজুয়ালাইজেশন। হোয়াট ইজ ডেইলি ভিজুয়ালাইজেশন? এই যে আপনি বললেন যে আমি ফাস্ট ট্যাগ এমডিআরটি করব, এটা লিখে রাখুন। এখানে তো লিখলেন, কাগজে লিখুন 31শে মার্চ আমি এমডিআরটি হব, কিংবা 28শে ফেব্রুয়ারি আমি এমডিআরটি হব। কারণ আপনি জানেন ভারতবর্ষে এখনই, ইভেন 1লা জানুয়ারিতেই 2027 সালের জন্য, ইয়েস, পরের বছরের জন্য বেশ কিছু এজেন্ট এমডিআরটি হয়ে গেছে। সারা ভারতে এরকম ঘটেছে, প্রতি বছরই ঘটে। তাহলে আপনি প্রথম নন কিন্তু যে আপনি এমডিআরটি হবেন দ্রুত। ইতিমধ্যে অনেকে এমডিআরটি হয়ে গেছে। আপনি হবেন ফাস্ট ট্র্যাক, তাদের দলে নাম লেখাবেন। এতে করে কি লাভ? অনেক লাভ বলে দিয়েছি, কিন্তু লিখুন, আপনি লিখুন যে 31 ডিসেম্বর নয়, 31শে মার্চ আমি এমডিআরটি করব। ইয়েস, তারপরে কি করব পরের প্রশ্ন, আগে 31শে মার্চ, অর্থাৎ আমার বছর 12 মাসের নয়, আমার বছর 3 মাসের। ইয়েস, মাই
টোটাল ক্যালেন্ডার ইয়ার উইল বি রিডিউসড টু অনলি 3 মান্থস। 12 মাসে যে কাজ করা যায় সেই কাজকে আমি 3 মাসে করব। 12 মাসের কাজ আমি 3 মাসে করব। 4 গুণ গতি আসবে, 4 গুণ ফোকাস, 4 গুণ শক্তিশালী। ইয়েস ইউ ক্যান। আর যারা ফাস্ট্যাগ করবেন না তাদেরও বলবো একই ভিজুয়ালাইজেশন করুন। একই ভিজুয়ালাইজেশন। আপনি এরকম ভাবতে পারেন যে আমি ফাস্ট্যাগ এমডিআরটি করব না, কিন্তু আগামী 3 মাস আমি এমডিআরটির অর্ধেক কাজ করব। আর লোয়েস্ট বাই আগামী 3 মাসে আমি এমডিআরটির 1/3 কাজ করব। তো যারা আগামী 3 মাসে এমডিআরটির হাফ কাজ করবেন, ইয়েস হাফ, তাদেরও কিন্তু পুরস্কার আছে। এলআইসি আপনাদের জন্য উপহার দিচ্ছে, এবং ভালো পরিমাণ উপহার। আপনি জেনে নিন যে এক্স্যাক্টলি এলআইসি আপনাকে কি উপহার দিচ্ছে। অনেক ক্যাশ প্রাইজ আছে। ইয়েস। আচ্ছা, যারা হাফ এমডিআরটি করবেন উইদিন 31 মার্চ, তারা অবশ্যই এইচ কথাটা লিখুন। এইচ মিনস হাফ। লিখুন, লিখলেই হবে, কারণ আগে স্বীকারোক্তি চাই। আর যারা 1/3 করবেন তারা 3 লিখুন। 3 মানে 1/3, বা 1/3 লিখলে আরো ভালো হয়। 1/3, 1/3, 1/3। ইয়েস। তাহলে আপনার কাজটাও ছোট হয়ে গেল। যে চলো আমি তাহলে 13 লাখের 3 ভাগের 1 ভাগ করব, তাই কি না? 13 লাখের 3 ভাগের 1 ভাগ আমি করব, তাই কি না? তার মানে মোটামুটি আমি 4.5 লাখ মতো আমি কমিশন ইনকাম করব। মাসে 1.5 লাখ করে কমিশন ইনকাম করব। তার মানে আমিও তো যথেষ্ট বড় এজেন্ট। ইয়েস, আপনি বড় এজেন্ট। হ্যাঁ, আপনি বর্তমানে কি ছিলেন ভাববেন না, আগামী সময় আজ থেকে কি হবেন এটা ভাবুন। মনে রাখবেন, মাইন্ড সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিকাম এমডিআরটি, সিওটি অ্যান্ড টপ। আমরা যারা সিএম ক্লাব, অনেকে সিএম ক্লাবরা ওই জায়গায় থেকে যায়, বাড়তে পারে না। অনেকে এমডিআরটি বছরের পর বছর, কিন্তু আরেকটু লাফানো দরকার, কিন্তু লাফাবার মানসিকতা খুঁজে পান না। তো আজকের এই ক্লাস থেকে আপনি ফাস্ট্যাগ এমডিআরটি, অথবা আপনি হাফ এমডিআরটি, অথবা 1/3 এমডিআরটির মানসিকতা তৈরি করুন। কারণ আপনার টার্গেট আয়েদার এমডিআরটি হওয়া, অথবা দ্রুত এমডিআরটি হওয়া, অথবা সিওটি, অথবা কর্পোরেট, অথবা গ্যালাক্সি। এভরিথিং পসিবল। কারা পারে না তাদের দিকে অত তাকাবেন না, বরং তাকান তাদের দিকে যারা পারে। ইয়েস, যারা পারে তাদের দিকে তাকান। আচ্ছা, আপনি যতটা পেরেছেন ওটাই কি সীমা? আচ্ছা, ওটাই কি সীমা? না। দেখুন, আমরা শুশুনিয়া পাহাড়ে উঠে অনেক আনন্দ করতে পারি, কিন্তু ওর থেকেও বড় পাহাড় আছে, তার থেকেও বড় পাহাড় আছে। এভারেস্টে উঠলে অনেকটা আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় হয়ে গেল। কিন্তু এভারেস্টের থেকে উঁচুতে মানুষ উঠেছে, মহাকাশে গেছে, চাঁদে গেছে। তাই সীমা নেই, অসীম। একদিন শুনবেন মঙ্গল গ্রহে গেছে। তাই সীমা নেই। আপনি তো এখনই দেখতে পাচ্ছেন এলআইসিতে আপনার অনেক বন্ধু আছে যারা সিওটি করেছেন, এলআইসিতে অনেক বন্ধু আছেন যারা টিওটি করছেন। তো আপনার কি ওটা সীমা? না, সীমা আমরা বেঁধে দিই। তাই প্রত্যেকটা দিন আপনি ভিজুয়ালাইজেশন করুন। তার জন্য কি করবেন, লিখে রাখুন যে আমি কি করতে চলেছি। প্রত্যেকদিন সকালে ওটা দেখবেন, আরেকটা জিনিস লিখবেন। আমি ধরুন আপনি করতে চলেছেন ফাস্ট্যাগ বা 1/3 এমডিআরটি। 1/3 এমডিআরটি করলে আপনাকে বলে দিলাম আপনার 4.5 লাখ ইনকাম হবে। তো 4.5 লাখ তো ন্যাচারালি হয়তো হতো না, হয়তো হতো না। হয়তো আপনার কত ইনকাম হতো, 1.5 লাখ হতো নর্মালি। তাহলে আপনার 4.5 মানে 3 লাখ টাকা বেশি। এই 3 লাখ টাকা ইনকাম করার পর আপনি ধরুন ওর মধ্যে 50,000, 1 লাখ টাকা আপনি মার্কেটের জন্য রেখে দিলেন। 2 লাখ টাকা কি করবেন? ওই 2 লাখ টাকা আপনার এক্সট্রা ইনকাম। চলুন ওই 2 লাখ টাকার স্বপ্ন তৈরি করুন, যে চলো আমি 2 লাখ টাকা আমার বাড়ির জন্য এই খরচটা করব, বা এই জিনিসটা কিনবো, আমার ব্যবসার জন্য এই অফিস বানাবো, বা আমি একটা কোনো ধার দেনা আছে সেই ধারটা শোধ করে দেবো। সেটাও লিখে রাখুন ওর নিচে, যে এই 2 লাখ টাকা ইনকাম করে আপনি কি করবেন। ইয়েস, যারা হাফ এমডিআরটি করছে তারা কত করছেন? তারা প্রায় 6.5 লাখের ওপরে ইনকাম করছেন। আপনার তো নচারলে হয়তো হতো না, হয়তো আপনার 2.5-3 লাখ ইনকাম হতো। তো 2.5-3 লাখ ইনকামের মধ্যে 4.5-6 লাখ যদি ইনকাম হয়, তাহলে 4 লাখ টাকা আপনার এক্সট্রা। আপনি 1 লাখ টাকা ব্যবসার জন্য রেখে দিন, ব্যবসা ডেভেলপমেন্টের জন্য 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা কি করবেন সেটাও লিখে রাখুন, যে এই 3 লাখ টাকা আমি এক্সট্রা ইনকাম করবেন, এইটা দিয়ে আমি এইটা করবো। তবেই আপনি মনে জোর পাবেন। ইয়েস, আই অ্যাম বিল্ডিং আ লিগাসি। এই যে 3 লাখ 4 লাখ করে এক্সট্রা ইনকাম করছেন, এতে করে না একটা সময় পর আপনি কোটিপতি হবেন। ইয়েস, আপনার ব্যাংক ব্যালেন্স কোটি টাকার থাকবে। এবং এতে করে আপনি কি করছেন জানেন? আপনার পরবর্তী প্রজন্মকে শক্তিশালী করছেন। তো চলুন, এরপরে হচ্ছে এমডিআরটি স্টোরি ইমার্শন।
আপনাকে কি করতে হবে? এমডিআরটি এজেন্টদের জীবন জানতে হবে। আপনাকে এমডিআরটি সিওটি এজেন্টদের সাথে বন্ধুত্বও করতে হবে, কথাবার্তা বলতে হবে। আমাদের গ্রুপেই যারা আছে একে অপরের সঙ্গে কথা বলুন, এমডিআরটিদের রিয়েল স্টোরিগুলো জানুন, এমডিআরটিদের কি ওঠা নামা সেগুলো জানুন। আর অবশ্যই আপনাকে একটা মেন্টরশিপ সার্কেলের মধ্যে থাকতে হবে। আপনি ইতিমধ্যেই আছেন, আমার প্রিমিয়াম এমডিআরটি মেন্টরশিপ সার্কেলে আছেন। আমার সাথে গল্প করুন, কথা বলুন, আপনার এই গ্রুপে অন্য এজেন্ট বন্ধুদের সাথে কথা বলুন, গল্প করুন, দেখবেন আপনার মাইন্ডসেট সর্বদা পজিটিভ থাকবে। উইদাউট পজিটিভ মাইন্ডসেট ইউ ক্যান নট ডু এনিথিং এক্সট্রা। এবার চলুন, স্কিল সেট এনহ্যান্সমেন্ট ট্যাকটিস। আচ্ছা, এইখানে কিন্তু আমি একটা জিনিস দেখিয়েছি, কিন্তু এটা অন্য হতে পারে। ধরুন কারো অবজেকশন হ্যান্ডলিং এ প্রবলেম হচ্ছে, আবার কারো প্রেজেন্টেশনের প্রবলেম হতে পারে, আবার কারো আবার কারো অ্যাপ্রোচে প্রবলেম হতে পারে। তো এটাকে রোল প্লে করতে হবে। রোল প্লে কি করে করবেন? আপনি একটা বন্ধুর সঙ্গে বসুন মাঝে মাঝে, তাকে বলুন তুই কাস্টমার হ, বা তুমি কাস্টমার হও, তুমি আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে উত্তর দেব। এটা কখন করবেন? বিভিন্ন সময় করুন। দেখবেন রোল প্লে প্র্যাকটিসের দ্বারা আপনি যে কোনো টেকনিক ইউজ করতে পারবেন। আচ্ছা, টেকনিকটা শিখবেন কোথায়? টেকনিক তো আমি শেখাই, প্রচুর টেকনিক শেখাই, বা আপনিও অনেক টেকনিক জানেন, সেগুলোকেই ব্যবহার করুন না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো চলুন আমি একটা আপনাদেরকে সুন্দর টেকনিক শেখাচ্ছি, এটাও কিন্তু ইউজ করুন। আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম এটা আপনাদের শেখাবো। আপনারা ইতিমধ্যে যারা আমার এমডিআরটি কোর্সে আছেন, তারা কিন্তু ইতিমধ্যে এআই ব্যবহার করতে জানেন অনেকে। যারা জানেন না তাদের বলবো যে দুটো, তিনটে, চারটে এআই ভালো ভালো প্ল্যাটফর্ম আছে। তার মধ্যে খুব জনপ্রিয় হচ্ছে গুগলের এআই জেমিনাই। কি বললাম? GEMINI, জেমিনাই। তো এই জেমিনাই এআই যেটা, এটাকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? দেখুন, এই যে আমি দেখাচ্ছি মোবাইলে আপনি জেমিনাই অ্যাপ ডাউনলোড করুন। কোথা থেকে করবেন? আপনার যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি প্লে স্টোর থেকে করবেন, বা আপনি আই স্টোর থেকে করবেন যদি আপনার আইফোন হয়। এবার জেমিনাই অ্যাপটাকে আপনি কিভাবে ইউজ করবেন দেখুন। জেমিনাই খুললেন, খোলার পরে দেখবেন একদম ডান দিকে একটা তিনটে ছোট ছোট দাগ থাকে, ওটাকে যদি আপনি অন করেন, মানে ক্লিক করেন, ট্যাপ করেন, তাহলে উনি কথা বলবেন। হ্যালো। হ্যালো, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা অবজেকশন হ্যান্ডেলিং এর রোল প্লে করতে চাই আপনার সাথে। এলআইসি কাস্টমারদের যে সমস্ত অবজেকশন আসে সেগুলো নিয়ে। ঠিক আছে। ধরুন আমি একজন সম্ভাব্য গ্রাহক। আপনি আপনার পণ্য বা পরিষেবার প্রস্তাব দিন। হ্যাঁ, নিশ্চয়ই আপনার সন্তান রয়েছে যার বয়স 3 বছরের মধ্যে হয়তো যদি থাকে, তাহলে আমি একটা সুন্দর এলআইসি প্ল্যান আপনাকে দেখাতে পারি। আমার সন্তান নেই। তবে ধরুন আমার এক বন্ধুর আছে। তার সন্তানের বয়স 2 বছর। এই প্ল্যানটি ঠিক কি সুবিধা দেবে? এই প্ল্যানটির সুবিধা আমি বলবো, তবে একটা বিষয় হচ্ছে যে যার সন্তান রয়েছে, আমার তার সাথেই সরাসরি কথা বলা দরকার, কারণ এটা তো পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। তাই সেক্ষেত্রে আমি আপনার বন্ধুর সাথেই কথা বলবো। তবে আপনার কি কোনো বীমার বিষয়ে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। বীমা নিয়ে কথা বলতে আমার কোনো আপত্তি নেই। কি ধরনের বীমা সম্পর্কে আপনি জানাতে চান? আমি একটা এমন বীমার সম্পর্কে জানাতে চাই যেটা প্রায় প্রতিটি পরিবারের দরকার হয়, যেটা হচ্ছে গ্যারেন্টেড ইনকাম বেনিফিট লাইফ লং। গ্যারেন্টেড ইনকাম বেনিফিট লাইফ লং শুনতে বেশ ভালোই লাগছে। এই প্ল্যানটির প্রধান সুবিধাগুলো কি কি, আর এটি কিভাবে কাজ করে? এই প্ল্যানটা বেশ জনপ্রিয় এবং খুবই সুন্দর প্ল্যান, এবং অতি আধুনিক প্ল্যান। একেবারে মানুষের লংজিভিটি অফ লাইফ, অর্থাৎ আজকে ভারতীয়রা অনেক বছর দীর্ঘায়ু হচ্ছেন, তাদেরকে লক্ষ্য করে করা হয়েছে। তবে আহ, আমি এই প্ল্যানটার সুবিধাবলী বলার আগে আগে নিশ্চিত হতে চাই যে এই প্ল্যানটা আপনার পরিবারের জন্য প্রয়োজন কিনা। আর সেই জায়গা থেকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। যেমন,
আপনি যদি একজন সম্ভাব্য গ্রাহক হন তাহলে আপনার পরিবারের মাসিক উপার্জন কত টাকা? হ্যালো? শোনা যাচ্ছে? বাই দ্য বাই, কোনো কারণে কোনো ডিস্টারবেন্স আসছে। তো আমি আপনাদেরকে স্যাম্পল করে দেখালাম, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। জেমিনাই অথবা কোপাইলটে লাইভে গিয়ে আপনি ওখানে নানান ধরনের প্রশ্ন উত্তরের মাধ্যমে রোল প্লে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আপনি বন্ধুদের সঙ্গে বসেও রোল প্লে প্র্যাকটিস করতে পারবেন। বাংলা, হিন্দি, ইংরাজি যেটা আপনার প্রয়োজনীয় ভাষা সেটাতে করতে পারবেন। আমি পরের দিন এটা আরও ভালো করে প্র্যাকটিস করিয়ে দেখাবো, বা আমি আগে করে নিয়ে রেকর্ড করে আপনাদেরকে দেখাবো, কারণ একসাথে দু তিনটে নেটওয়ার্ক চলছে বলে হয়তো কোনো কারণে ডিস্টার্ব হলো। তো ডোন্ট ওরি, এটা মেশিনের কোনো কোনো সময় ডিস্টারবেন্স থাকে, বাট আপনি প্র্যাকটিস করতে পারবেন। আলটিমেটলি অবজেকশন হ্যান্ডেলিং বলুন, আমি একটু আগে যেটা প্র্যাকটিস করছিলাম এটা হচ্ছে অ্যাপ্রোচের প্র্যাকটিস করতে পারেন, অবজেকশন হ্যান্ডেলিং প্র্যাকটিস করতে পারেন। এতে করে কি হবে জানেন? আপনার এই টোনের গাইডেন্স পাবেন, আপনি স্ক্রিপ্ট রেডি হবেন, এটা কিন্তু দরকার। তো চলুন, এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি বড় কাজ করতে চলেছেন। ইয়েস, ইউ আর গোয়িং টু মেক আ হিউজ ইনকাম, নট অনলি হিউজ ইনকাম বাট অলসো আ হিউজ প্রোডাকশন অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি প্রিমিয়াম, তাই না? তার জন্য আপনাকে একেবারে যেটা করতেই হবে সেটা হচ্ছে সেগমেন্টেড প্রসপেক্টিং প্ল্যানস। আমরা অনেক সময় আমরা কোনো বিশেষ সেগমেন্টের ওপর কাজ করি। এটা অনেক এজেন্টের দুর্বলতা, যে যারা শুধু ব্যবসায়ীর ওপর কাজ করে ব্যবসায়ীর ওপর কাজ করে যাচ্ছেন, চাকরিজীবীর ওপর কাজ করে যাচ্ছেন, ছোট ছোট কাস্টমারের ওপর কাজ করে যাচ্ছেন। আপনাকে দ্রুত গতিশীল হতে গেলে আপনাকে হেটেরোজেনিয়াস, মানে বিভিন্ন গোষ্ঠীর কাস্টমারের মধ্যে নতুন করে প্রবেশ করতে হবে। তবে এই নতুন যাদের ওপর প্রবেশ করবেন তারা যেন সাধারণভাবে একটু টপার হন। টপার বলতে ইনকাম টপার, মানে যাদের ইনকাম বেটার। তাই আপনাকে বিভিন্ন প্রফেশনের দিক থেকে, ইনকামের দিক থেকে এবং লাইফ স্টেজের দিক থেকে ব্রেকডাউন করতে হবে। কীরকম? ধরুন, আপনাকে দেখতে হবে আপনি কোন বয়সের ব্যক্তির কাছে যাচ্ছেন। এরপর থেকে আপনি মোটামুটি 25 থেকে 35 বা 25 থেকে 40 এই সেক্টরটার ওপর একটু বেশি গুরুত্ব দিন। কারণ এই সেক্টরের মধ্যে যারা ভালো ইনকাম করে তাদের ওপর যদি গুরুত্ব দেন, তাহলে এদের জীবন বীমার প্রয়োজনীয়তা অনেক বেশি এবং এদের হাতে সারপ্লাস মানি থাকে, এবং এদেরকে লং টার্ম এবং ভালো প্ল্যান দিতে পারবেন। এছাড়া আপনাকে কয়েকটা প্রফেশনে গুরুত্ব দিতে হবে। আমি আপনাদের প্রফেশনের ওপর 200টা প্রফেশনের লিস্ট পাঠিয়েছি, আবার দরকারে পাঠাবো। এই 200টা প্রফেশনের মধ্যে কয়েকটা প্রফেশনকে বেছে নিন যেগুলোতে আপনি নতুন করে জয়েন করতে পারবেন, যা মানে যুক্ত হতে পারবেন। যেমন ধরুন, ডক্টর, লয়ার, আপনার এমবিএ পাস যারা, সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট। এছাড়াও বহু ধরনের ব্যবসায়ী আছে যাদের কাছে হয়তো আপনি যাচ্ছেন না, বহু ধরনের চাকরিজীবী আছে যাদের কাছে হয়তো যাচ্ছেন না। অর্থাৎ এইটা আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে বেশ কিছু প্রফেশন, এবং ইনকামের ব্যাপারটা খুব দেখতে হবে আপনাকে। ফাস্ট্যাগ এমডিআরটি করতে গেলে বা বড় ব্যবসা করতে গেলে এরপর থেকে একটা জিনিস মাথায় রাখেন, যে যার মাসে 50,000 টাকা এবং উপরে ইনকাম, তাদেরকে আগে টার্গেট করুন। এবং এরাই হচ্ছে আপনার মেন গোষ্ঠী বা মেন প্রসপেক্ট। কি বললাম? যাদের ইয়ারলি, মাসে 50,000 টাকা ফ্যামিলি ইনকাম, তাদের সেখান থেকে শুরু করুন আপনি। কেন জানেন? আপনি যদি 20,000, 15,000, 10,000 ইনকাম করে যারা, তাদের পিছনে ছোটেন, পলিসি যে পাবেন না তা বলছি না, কিন্তু ওই ছোট ছোট পলিসি দিয়ে আপনাকে ফাস্ট্যাগ এমডিআরটি করানো খুব কঠিন হবে। তাই আপনাকে বলবো 50,000 অ্যান্ড অ্যাবাভ। তো এর জন্য আমার কিছু স্টুডেন্ট আছেন যারা কিন্তু 3টে খাতা মেনটেন করছেন। আমি আপনাদের বলবো, যারা সেই খাতা মেনটেন করছেন না তাদের বলবো যে আপনি যারা ফাস্ট্যাগ এমডিআরটি করতে চলেছেন তাদের আমি 3টে খাতা মেনটেন করতে বলবো। একটা হলো 5 লাখের ওপর প্রিমিয়াম দিতে পারে এরকম, তাদের লিস্ট একটা খাতায় তুলুন। অল্প কয়েকজন হবে, সব মিলিয়ে হয়তো 20-30 জন হবে, ঠিক আছে, একটা খাতা হোক, ছোটোখাটো খাতা। আর একটা খাতা যারা 2 লাখের ওপর প্রিমিয়াম দিতে পারবে। কি বললাম? 2 লাখের ওপর।
আর লাস্ট খাতায় কিন্তু সবচেয়ে বড় খাতা কোনটা হবে না, 50,000 থেকে 2 লাখের মধ্যে প্রিমিয়াম। কি বললাম? 50,000, 2 লাখ, অনেক বড় রেঞ্জ, বাট এই রেঞ্জটাই একটা গ্রুপে পড়ে যাচ্ছে। ইয়েস, এরা সবাই কিন্তু মধ্যবিত্তের উপর রাং থেকে উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত পড়ে গেল। তাহলে 50,000 থেকে 2 লাখের মধ্যে প্রিমিয়াম, মানে যাকে আপনি অ্যাপ্রোচ করবেন 2 লাখ প্রিমিয়াম, হবে হয়তো 1 লাখ প্রিমিয়াম, কিংবা অ্যাপ্রোচ করবেন 1 লাখ প্রিমিয়াম, হবে হয়তো 70,000 প্রিমিয়াম, এই ধরনের লিস্ট। তাহলে তিনটে লিস্ট কিন্তু আপনার চাই, এবং সেই লিস্টে বিভিন্ন প্রফেশনালদের নাম থাকবে, এবং লাইফ স্টেজটা দেখতে হবে যে বয়স যেন তাদের 25 থেকে নিয়ে 40, বা 35 হলে আরও ভালো হয়, তবে আপনার ওখানে যদি 35 না পান, 40 পর্যন্ত। এরপরে কি করতে হবে, প্রত্যেকটা সেগমেন্টের কিন্তু আলাদা আলাদা পিচ হয়, আলাদা আলাদা ফলো আপ স্ট্র্যাটেজি হয়। আলাদা আলাদা পিচ মানে প্রত্যেকের অ্যাপ্রোচ লাইন আলাদা হবে, প্রত্যেকের পারপাস আলাদা হবে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বাই দা বাই, আমি কিন্তু আগে আপনাদের জন্য গত বছর বেশ কিছু ক্লাস করেছিলাম স্পেশাল। যেমন ধরুন, ডাক্তারদের কি করে বিক্রি করবেন, ব্যবসায়ীদের কি করে বিক্রি করবেন, সম্ভবত ইয়াং জেনারেশনের ওপরও কি করে বিক্রি করবেন, তার ওপরও আমি ক্লাস করেছিলাম। তো যদি আপনাদের দরকার থাকে আমাকে লিখবেন, আমি ওই 3টে স্পেশাল ক্লাসের ভিডিও আপনাদের দিয়ে দেবো। যদি আমার মনে পড়ছে না ইয়াং জেনারেশনটা স্পেশাল করেছিলাম কিনা, কিন্তু অবশ্যই আমি ডাক্তারদের ওপর করেছিলাম, ডাক্তার মানে ডাক্তার প্লাস লয়ার। আরেকটা করেছিলাম আমি বড় ব্যবসায়ীদের ওপর, বড় ব্যবসায়ী। তো এই দুটো আপনি নিতে পারেন আমার থেকে, এবং এটা ভালো করে শুনে নেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এনাদেরকে আপনি কি পিচিং করবেন। তাই সেগমেন্টেড প্রসপেক্টিং প্ল্যান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্রেজেন্টেশন মাস্টারি ওয়ার্কশপ। আপনাকে বড় পলিসি করতে গেলে আপনাকে কিন্তু নট অনলি শুধু মুখের প্রেজেন্টেশন না, আপনাকে ভিজুয়াল প্রেজেন্টেশনে মাস্টারি করতে হবে। ভিজুয়াল প্রেজেন্টেশনটা যারা পারেন পারেন, যারা পারেন না তাদেরকে বলবো যে যদি এই সময় শেখা সম্ভব না হয়, তাহলে এখন আপনার যেটুকু আছে ওটা দিয়ে কাজ চালান। আর যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি পাওয়ার পয়েন্ট এবং কোপাইলট দিয়ে কিছু কিছু ইমোশনাল ভিজুয়াল তৈরি করে রাখতে পারেন, ছবি লেখা, যেগুলো আপনি তাকে দেখাতে পারবেন। এটা অ্যাডিশনাল, এটা কম্পালসারি না। এবার হচ্ছে হোয়াটসঅ্যাপ ফার্স্ট কমিউনিকেশন। দেখুন, আমরা হোয়াটসঅ্যাপে কি পাঠাই কি পাঠাই না, আমরা কিন্তু এরপর থেকে যে গোষ্ঠীর ওপর কাজ করব তাদেরকে কিন্তু রেগুলার বিভিন্ন টেক্সট, অডিও এবং ভিডিও পাঠাতে থাকবো। যদি এটা পাঠাতে চান তাহলে কিন্তু আপনি আমার থেকে হেল্প পেতে পারেন, যে স্যার কোনো টেক্সট আমাকে লিখে দিন। আমাকে লিখবেন যে আপনি কী চাইছেন, আমি তৈরি করে দেবো। অ্যাকচুয়ালি আমি তৈরি করতে আমিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নেব, বা আমার আগেকার বইয়ের হেল্প নেব, কিন্তু আপনাকে আমি করে দিতে পারবো। ইয়েস। এছাড়া অডিও, অডিও তো কিছুই না, যেটার সম্পর্কে আপনি বলতে চান সেটা আপনি বলুন মুখে, মুখে বলে পাঠিয়ে দিন না। দেখুন কত সহজে হোয়াটসঅ্যাপে লেখা, অডিও পাঠানো, যে এটা আপনারা জানেন, একেবারেই জানেন। তো যারা জানেন বা জানেন না, আহ, যারা জানেন কিন্তু করেন না, আর যারা জানেন না তাদেরকে আমি বলবো যে এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে ইজিলি অডিও পাঠান। দেখুন, অডিও দুভাবে রেকর্ডিং করা যায়, একটা হচ্ছে আপনার মোবাইলের অডিও অ্যাপ থেকে করা যায়, একটা হচ্ছে মোবাইলের অডিও অ্যাপ থেকে করা যায়, আর একটা হলো যে আপনি আপনার ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে করতে পারবেন। আমি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ওয়েবসাইট থেকে, মানে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে, বাট আপনি মনে করলে মোবাইল থেকেও একইভাবে করতে হয়, এটা সবাই জানেন। তবু আমি একবার দেখাচ্ছি, কারণ দু একজন আছেন যারা হয়তো জানেন না, বা জানেন কিন্তু করেন না। দেখুন, খুব ইজি। আপনি হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি এরকম একটা কি করবেন, 1 মিনিট, 1 মিনিট। আমি প্রিমিয়াম গ্রুপেই জাস্ট দেখাচ্ছি, যেমন আপনারা অনেকেই করেন। আমি এটা অভ্যাস তৈরি করার জন্য দেখাচ্ছি, আপনারা জানেন না তা নয়, আপনারা জানেন, কিন্তু অভ্যাস তৈরি করুন, সাহস করুন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ভেরি ইজিলি, গ্রুপে না, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, কার্তিক বাবু লিখেছেন ওনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বাকিদের কি কারো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? কারো কারো হতে পারে, বাট সবাইকারই কি হচ্ছে, লিখুন। ধরুন আমি একটা কোনো বিষয়ে কোনো একটা আমি আহ, মানে অডিও পাঠাবো, তাহলে আমি কি করব? আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে অডিওটা আমি লিখে নেব। কোথায় লিখব? ধরুন আমি
আহ, আমার আমার নিজের খাতায় লিখতে পারি, অথবা আমি তৈরি করতে পারি এআই এর সাহায্য নিয়ে। তো আপনি, 1 মিনিট, রেকর্ডিং কি করে করবেন সেটা দেখানোর জন্য আমি এটা খুলেছি। 1 মিনিট, নেটওয়ার্ক প্রবলেম আছে কিনা আমি একবার চেক করলাম। দেখুন এখানে খুব সহজ, আপনি ভয়েস মেসেজ ক্লিক করবেন, এরপর আপনি যা বলবেন সেগুলো কিন্তু ভয়েসে রেকর্ডিং হচ্ছে, যে রেকর্ডিং এর চিহ্ন, ব্যাস আর কিছু না। এরপরে যেটা বলবেন সেটাই কিন্তু রেকর্ডিং হবে। এরপর যদি আপনার মনে হয় যে রেকর্ডিংটা ভুল হয়েছে, আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। যদি মনে হয় এটা ডিলিট, ডিলিট করে দিলাম, আবার নতুন করে রেকর্ডিং করবেন। অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই, যতক্ষণ না আপনি সেন্ড করছেন ততক্ষণ তো যাচ্ছে না। তো আপনি রেকর্ডিং করতে থাকলেন, যদি মনে হয় আমার কথাটা ভুল হয়েছে আবার ডিলিট করে দেবেন, আবার নতুন করে রেকর্ডিং করবেন। ব্যাস এইটুকুই, এইটাই আমরা করি না, হ্যাঁ আর কিছু না। জাস্ট দিস ইজ দ্য ভয়েস রেকর্ডিং। এবার আপনি এটাকে সেন্ড করুন, তো সেন্ড করলেই চলে যাবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, এটা কাকে পাঠাবেন? বিভিন্ন ব্যক্তিকে পাঠাতে পারেন, বিভিন্ন গ্রুপে পাঠাতে পারেন, যেমন ধরুন আমি যেটা আপনাদের জন্য করলাম, দেখুন এটা বোঝা গেল, আর কিছুই তো না। অর্থাৎ নো প্রবলেম। আমরা অনেক সহজ জিনিস, আমরা অনেক সহজ জিনিস করতে চাই না, আমরা শুধু ভাবি আর বসে থাকি। তাই আপনাদের বলবো, বড় কিছু করতে গেলে বেশ কিছু নতুন জিনিস তৈরি করতেই হবে আপনাকে। তো চলুন এরপরে আমি দেখাবো ফাস্ট্যাগ এমডিআরটির জন্য আর কি করা দরকার। দেখুন শুধু সেলস না, সেলসের সঙ্গে বেশ কিছু আনুষঙ্গিক কাজ করা দরকার, তবেই কিন্তু আপনি ফাস্ট্যাগ এমডিআরটি করবেন। সেলস তো আমি রোজ করব অবশ্যই। দেখুন এরপরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স বিল্ডিং করতে হবে। লিগাসি ম্যাপিং, লিগাসি ম্যাপিং গ্র্যাটিটিউড, এটা ছেড়ে দিন, এটা একটু কঠিন। এইবার চলে আসুন রিলেন্টলেস কনসিস্টেন্সি, যেটা একটু আগে বলছিলাম, যে একটা ভালো মাস, ওহো, একটা ভালো মাস যদি আপনি করে উঠতে পারেন, ধরুন এই মাসটা কতদিন আছে, আজকে 13 তারিখ, আপনার 14 থেকে নিয়ে আপনার 17 দিন আছে। ইয়েস, এই 17 দিনটাকে যদি আপনি গুড মান্থে পরিণত করতে পারেন, আপনি যদি সিস্টেম বিল্ড আপ করতে পারেন, আপনার হ্যাবিটগুলো তৈরি করে ফেলতে পারেন এই 17 দিনে, তাহলে পুরো বছরটা ভালো যাবে, বছরের পর বছর ভালো যাবে। তাই আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট, একদম কাল থেকে শুরু করুন, যে চলো এই মাসটার যে 14 দিন 17 দিন আছে, এই 17টা দিনটা আমি একদম সিস্টেমে চলবো, আমি গুড হ্যাবিট তৈরি করব, বড় টার্গেট নেব এবং সেইভাবে কাজ করব। আপনি কল্পনা করতে পারবেন না একটা ভালো মাস আগামী দিনগুলোকে কতটা উজ্জ্বল করে তুলবে। তাই রিলেন্টলেস কনসিস্টেন্সি কিভাবে তৈরি হয়? শুধু একটা মাসের দরকার। যেমন বলা হয় না, যে ক্রিকেট খেলায় কোনো একজন ক্রিকেটার, তিনি যদি একবার সেটিং হয়ে যান, তা ব্যাটসম্যান, তাহলে এরপর কিন্তু তিনি ছক্কা আর চার বারবার মেরে যাচ্ছেন। সেটিং হওয়া দরকার। তো আমাদের সেটিং হতে দেরি হয়ে যায়। আমরা অনেকে মনে করি পরের মাসে ভালো করে কাজ করব, অনেকে মনে করি অনেক টাইম আছে পরে কাজ করব। আমি আপনাকে বলবো 17 দিন মাত্র টাইম আছে আপনার, এই 17 দিনে সিস্টেম বিল্ড আপ করে ভালো করে কাজ করুন, দেখবেন আপনার যে গতিশক্তি তৈরি হয়ে যাবে না, সেটা অভাবনীয়। এরপর হচ্ছে ক্লায়েন্ট সেন্ট্রিক মাইন্ডসেট, ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যে আপনাকে মন বুঝে ক্লায়েন্টের মন বুঝে আপনাকে পলিসি দিতে হবে, তার লক্ষ্য বুঝে পলিসি দিতে হবে, তার কিসে ভয়, তার কোথায় প্রবলেম, এটা অনুসারে পলিসি দিতে হবে। তাহলে কি হবে জানেন? পলিসির প্রিমিয়ামটা বড় হবে। আপনি যদি শুধু পলিসিটা ভালো বলে পলিসিটা বিক্রি করেন, তাহলে কিন্তু প্রিমিয়াম বড় হবে না। কিন্তু পলিসিটা তার কতটা ফিটেবল, তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনাকে একটা ছোট্ট উদাহরণ ধরুন, আপনি আপনার বাড়ির কোনো ছেলে মেয়েকে বা আপনার স্পাউসকে নিয়ে কোনো একটা দোকানে গেছেন, তো একটা শার্ট বা প্যান্ট
আপনার বাড়ির কেউ পড়ছে, বা একটা চুড়িদার বা যে কোনো একটা মানে ফিটিং যেগুলো হয় এরকম একটা পোশাক তিনি সেই দোকানে গিয়ে চয়েস করে ট্রায়াল দিলেন, ট্রায়াল, ওকে। ট্রায়াল দিতে গিয়ে তার এতটা ভালো লেগে গেল, কালার, ডিজাইন, ফিটিংস, তার কোয়ালিটি খুব ভালো লেগে গেল। এবার কি হয় জানেন? দেখবেন আপনি এরপরে যতগুলোই দেখাবেন, তিনি কিন্তু শুধু সেইটাই নিতে চাইবেন, আপনার বাড়ির লোক, সেইটাই যেটা তার সবচেয়ে পছন্দ হয়েছে। কেন জানেন? তার পছন্দ, কালার পছন্দ হয়েছে, তার ফিটিংস পছন্দ হয়েছে, কোয়ালিটি পছন্দ হয়েছে। দামের ব্যাপারটা কে মেনটেন করবে? আপনি। দামটা নিয়ে আর প্রশ্নই আসবে না, যত দামি হোক সে কিন্তু এটা কিনতে চাইবে। হ্যাঁ, ওখানে যদিও বললাম কিনছে একজন, দাম দিচ্ছে একজন, এখানে কিন্তু কাস্টমারই কিনছে, কাস্টমারই দাম দিচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? যদি একবার তার মানানসই হয়ে যায়, যদি ফিটিং হয়ে যায়, তাহলে কিন্তু সে সেটা যত দামি হোক কিনবে। ধরুন আপনি তাকে 1.5 লাখ টাকা প্রিমিয়াম বলেছেন, আপনি জানেন না তিনি নেবেন কি নেবেন না, কিন্তু যদি ওই প্রোডাক্টটা তার খুব ফিটেবল মনে হয়, খুব পছন্দ হয়ে যায়, তার সমস্যা সমাধান হবে মনে করে ফেলে, তাহলে তিনি নেবেন, বাই এনি মিনস নেবেন। তাই ইট ইজ আওয়ার ডিউটি যে ক্লায়েন্ট সেন্ট্রিক মাইন্ডসেট নিয়ে কাস্টমারের কাছে যা। যদি বলেন স্যার আমরা তো এইভাবেই যাই, অ্যাকচুয়ালি কি যান? অ্যাকচুয়ালি কি তাই করেন? না। আমরা ম্যাক্সিমাম সময় কাজের খাতিরে কাজ করি, মানে কি, আমরা মনে করি জীবন উৎসব বিক্রি করতে হবে, জীবন লাভ বিক্রি করতে হবে, অমুক বিক্রি করতে হবে। আমরা মাইন্ডে পলিসিটাকে নিয়ে চলে যে এই পলিসিটা দেখাবো, এই প্রিমিয়াম দেখাবো, এই। কিন্তু আমাদের আগেই ভাবা দরকার যে ক্লায়েন্টের কোন ইমোশনটা নিয়ে আমি কথা বলবো। কি বললাম? ক্লায়েন্টের ইমোশন। কেন আমি উৎসব, যেমন একটু আগে আমি এআই এর সঙ্গে যখন চ্যাটিং করছিলাম, আপনি দেখলেন এআই আমাকে বলল যে আমার বাচ্চা নেই কিন্তু আমার একজন বন্ধুর বাচ্চা আছে। আমি কিন্তু তখন বললাম যে তাহলে আপনার কি নিড আছে। তারপর আমার কেটে গেল যদিও, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কোনো নিড আমি জানি না বলে আমাকে জিজ্ঞেস করতে হলো। কিন্তু আমি যদি ও মানুষ হতো, রিয়েল মানুষ, তাহলে কিন্তু আমি জানতাম যে ওনার কোন প্রবলেম আছে, ওনার কোন ইমোশন আছে, তাই কি না? আমি সেই ইমোশন দিয়ে কথা বলতাম, তার সেই প্রবলেমটা, সেই ভয়টার উপর কথা বলতাম, তার সেই স্বপ্নটার উপর কথা বলতাম। না, এরকম না যে আমি ভেবে গেছি বাচ্চার পলিসি দেবো বলে বাচ্চা নিয়ে কথা বললাম, না। আমাকে ভাবতে হবে তার সবচেয়ে বড় ভয় কোনটা। হয়তো পলিসি আমি বাচ্চারই দেবো, কিন্তু তার ভয় অন্য জায়গায় থাকতে পারে, অন্য জায়গায়। তার ভয় থাকতে পারে তিনি মারা যাবেন, তার ভয় থাকতে পারে তার ব্যবসা আগামী দিনে নাও চলতে পারে, তার অন্য কোনো ভয় থাকতে পারে। সেই ভয়টার উপর আমি কথা বলবো বলে আমি বাচ্চার উপর পলিসি করব। তাই ক্লায়েন্টের ইমোশন নিয়ে কাজ করুন। ক্লায়েন্টের লক্ষ্যগুলো আপনি জানেন। দেখুন, আমরা হয়তো বাচ্চার পলিসি করাতে গেছি কিংবা রিটায়ারমেন্টের পলিসি করাতে গেছি, ক্লায়েন্টের গোল অন্য। ক্লায়েন্টের গোল কি? ক্লায়েন্টের গোল হচ্ছে আমি ধনী হব, আমি প্রচুর টাকার মালিক হব, আমি জায়গা জমি কিনবো, আমি ব্যবসা বাড়াবো। তাহলে তার গোল আর আপনি যেটা দেখাবেন দুটো এক হলো না। আপনি দেখাচ্ছেন তার রিটায়ারমেন্ট লাইফ, আপনি দেখাচ্ছেন তার চাইল্ড এডুকেশন। তাহলে আপনি যদি জানেন যে তার গোল কি, তবে কিন্তু আপনি দুটোকে ম্যাচ করাতে পারবেন যে তার লক্ষ্য ধনী হওয়া, তার লক্ষ্য বড় কিছু করা। এবার আপনি ইমোশন পারপাসটাকে নিয়ে আসতে পারবেন যে স্যার আপনার লক্ষ্য অনেক টাকা ইনকাম করবেন। স্যার বলুন তো, আমাদের প্রত্যেকের তো জীবন নির্দিষ্ট, মানে সীমিত। আমরা কেউ কিন্তু 1000 বছর বাঁচবো না, 500 বছরও বাঁচবো না, 200 বছরও বাঁচবো না। তবুও আমরা এত কিছু করার চেষ্টা করি দুটো কারণে স্যার। একটা হলো সম্মান এবং নিজের যোগ্যতার প্রমাণ, এটা একটা। আরেকটা হলো আমরা কিছু করে যেতে চাই আর্থিকভাবে, এবং সেটা আমার জন্য শুধু না, আমার পরিবার এবং পরবর্তী প্রজন্মের জন্য। স্যার, পরবর্তী প্রজন্মের জন্য আপনি যেমন ধনী হওয়ার জন্য বা আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য চেষ্টা করছেন, আপনি টাকার বৃদ্ধির জন্য চেষ্টা করছেন, তেমনি আপনার ধন সম্পত্তিকে সুরক্ষিত রাখার জন্য, আপনি পৃথিবীতে থাকুন না থাকুন সব ক্ষেত্রেই আপনার পরবর্তী প্রজন্মকে বেশ কিছু অর্থ সম্পদ দিয়ে যাওয়ার জন্য এলআইসি আপনার জন্য একটা দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে। সেটা কি আপনি জানেন? যেটাকে আমরা লিগাসি প্ল্যান বলি। লিগাসি মানে স্যার হলো এই, যে আপনি যখন থাকবেন না, আজ না হয় ভবিষ্যতে, আপনার পরবর্তী প্রজন্ম আপনার দ্বারা উপকৃত হবে। স্যার, এমন একটা পলিসি আছে যাকে 3 জেনারেশন পলিসি বলা হয়। 3 জেনারেশন। আজকের যুগের মানুষ কিন্তু বহু বছর বাঁচে। আমি এলআইসির এজেন্ট বলে মৃত্যুর কথা বলবো না, আমি বাঁচার কথা বলবো স্যার। আজকে মানুষকে বাঁচার কথা আমরা বলছি কি করে? আপনি ধরুন একটা মানুষ যদি 100 বছর বাঁচে, তারপরও তো সে পৃথিবী ছেড়ে চলে যাবে, বা 90 বছর পরে চলে গেল বয়সের পর, কিংবা
95 বছর বয়সের পর কিংবা 85 বছর বয়সের পর, তখন সে একটা সম্পদ রেখে যাবে। এই সম্পদটা কার কাজে লাগবে স্যার? তার ছেলে মেয়ের বা তার নাতি নাতনির। যে সম্পদটা আপনি তৈরি করছেন সেটা তো আলাদা করে তৈরি করছেন, এলআইসিও কিন্তু আপনার পরিবারকে একটা সম্পদ তৈরি করে দেবে। সেটাই হলো জীবন উমাং, অথবা উৎসবও বলতে পারেন। সেটাই হলো জীবন উৎসব। কেন? এটা আপনার কয়েক বছরের শুধু একটু ত্যাগ স্বীকার, একটু সঞ্চয়ের দ্বারা আপনি সারা জীবনের দুটো জিনিস পাচ্ছেন স্যার। একটা হচ্ছে আপনি নিজে একটা প্যাসিভ ইনকাম পাচ্ছেন। ধরুন একটা বাড়ি, একটা বিল্ডিং করে ভাড়া দিয়ে দেয় অনেকে। কেন ভাড়া দেয়? না, ওখান থেকে একটা রেগুলার ইনকাম পাবো। আপনি ধরুন না যে আপনি 5 বছর ধরে একটা টাকা দিয়ে একটা বিল্ডিং তৈরি করছেন, সেটা কয়েক বছর পর থেকে আপনি রেগুলার ইনকাম পাবেন। এবং মজার ব্যাপার, বিল্ডিং থেকে যে ইনকামটা পাবেন এটা যে প্রতি মাসেই পাবেন, নির্দিষ্ট সময় পাবেন, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এলআইসির যে প্ল্যান আমি আপনাকে দেখাবো, এটা প্রতি বছর পাবেন, গ্যারেন্টেড পাবেন। আর যদি বলেন এই টাকাটার বৃদ্ধি হবে কিনা, তাহলে স্যার আমাদের উৎসব প্ল্যানের ফ্লেক্সি অপশান আছে, যেখানে আপনি টাকাটা হাতে নেবেন না, এলআইসির ঘরে আবার সঞ্চিত হতে থাকবে এবং আপনাকে কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে। আপনার যখনই দরকার হবে আপনি 75% টাকা তুলতে পারবেন। প্রতি বছর দরকার হবে প্রতি বছর তুলতে পারবেন। দরকার না হবে এলআইসির ঘরে থেকে যাবে এবং সেই টাকাটা বাড়তে থাকবে। একটা সময় পরে আপনি যদি আজকে 1 কোটি টাকার পলিসি নেন বা 50 লাখেরও পলিসি নেন, তাহলে সেই পলিসিটা কিন্তু আপনার একটা সময় পরে কয়েক কোটি তে পরিণত হবে। কার জন্য স্যার? আপনাকে দিল প্যাসিভ ইনকাম, আপনাকে দিল একটা রেগুলার রেন্ট ইনকামের মতো, এবং সেই ইনকামটা ট্যাক্স ফ্রি দিল। আর আপনার মাথার উপরে একটা সুরক্ষা বীমা চক্র থাকলো, অ্যাক্সিডেন্ট, ডিসেবিলিটি এবং লাইফ, সাধারণ মানে ডেথের ক্ষেত্রে লাইফ কভারে। আর আপনার পরবর্তী প্রজন্মকে দিল আপনার তৈরি করা একটা বিরাট সম্পদ। সেই সম্পদটা কি? সেটা কয়েক কোটি টাকা। কে দিচ্ছে? এলআইসি অফ ইন্ডিয়া। কেন দিচ্ছে? কারণ আপনি 5 বছর 10 বছর হয়তো স্যাক্রিফাইস করেছেন আর এলআইসির উপর ভরসা রেখেছেন। যদি আপনি এইভাবে বলেন, তবেই কিন্তু আপনি কাস্টমারের থেকে বড় পলিসি আনতে, কারণ তার গোলটার সঙ্গে ম্যাচ করালেন। কিন্তু তার কি গোল ছিল? তার গোল ছিল ধনী হব, তার গোল ছিল টাকা বাড়াবো। তো তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আমার পরবর্তী প্রজন্মের জন্য। আপনি তাকে বললেন তো যে ধনী কেন হতে চান, কেন টাকা বাড়াতে চান? পরবর্তী প্রজন্মের জন্য। সেই পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার জন্য এই প্ল্যান। যারা এই অংশটাকে ক্লিয়ারভাবে বুঝতে পারলেন তারা সি লিখুন, যে এইভাবে আমরা কাস্টমার সেন্ট্রিক মাইন্ডসেটের ওপর যদি কথা বলতে পারি, তাহলে কিন্তু প্রিমিয়াম বাড়বে। আমাদের ছোট প্রিমিয়াম কেন হয় জানেন? আমরা প্রোডাক্ট সেল করি। এখানে কি বলছে? দে সেল সলিউশনস। যারা বড় এমডিআরটি এজেন্ট, টপ সিওটি এজেন্ট হয়, তারা কিন্তু সর্বদা সলিউশন বিক্রি করে, নট জাস্ট পলিসি। তো সলিউশন বিক্রি করতে গেলে আগে তো প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে না? তাহলে কাস্টমারের প্রবলেম কি, তার ভয় কি, তার গোল কি, তার ইমোশন, এইগুলোর মধ্যেই প্রবলেম লুকিয়ে থাকে। ইমোশনের মধ্যে থাকে, গোলের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। আপনি তাকে সলিউশনটা দেবেন, তার আগে প্রবলেম ফাইন্ড আউট করুন, সলিউশন দিন। পলিসি বিক্রি করবেন না। তাহলে মানে পলিসি বিক্রি করতেই প্রথমে যাবেন না, লাস্টে পলিসি বিক্রি করুন। এতে লাভ কি হবে জানেন? আমি আপনাকে বলছি, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ প্রিমিয়াম আনা আপনার কাছে জল ভাত হয়ে যাবে। আর যদি এটা হয়ে যায় না, একবার ভাবুন তো, আপনাকে তো 40 লাখ টাকা, 42 লাখ টাকা করলে আপনি ফার্স্ট ট্যাগ ক্যান্ডিডেট হচ্ছেন। একবার ভাবুন তো, যদি 10টা পলিসি আপনি 1 লাখ থেকে 2 লাখের অ্যাভারেজে করতে পারেন, আমি 1.5 লাখ করে ধরে নিলাম অ্যাভারেজ, তাহলে আপনার 15 লাখ এখান থেকেই চলে এলো। 10টা পলিসিতে যদি আপনার 15 লাখ চলে আসে, এবার 25 লাখ বাকি আপনার গত বছরের টাকা থেকে হয়তো 2-3 লাখ টাকা চলে এলো। তাহলে এরপর বাকি 20 থেকে 22 লাখ টাকা। এবার আপনি করুন না, আপনি যদি 50,000, 40,000 প্রিমিয়াম দিয়ে দিয়েও করেন, তাহলে আপনার কতগুলো পলিসি করতে হবে? আপনি 30,000 প্রিমিয়ামের যদি পলিসি করেন, আপনার বাকি 20 লাখ, তাই কি না? তাহলে আপনার 60টা পলিসি, 60 না 70খানা পলিসি করলে আপনার হয়ে যাবে, ইয়েস, 3 মাসে 70টা পলিসি। আর যদি আরেকটু অ্যাভারেজ প্রিমিয়াম বাড়াতে পারেন, তাহলে 50টা পলিসি তো হয়ে যাচ্ছে। তার মানে এদিককার 10টা বড় পলিসি আর 50 থেকে 70টা মাঝারি পলিসি। ছোট পলিসি করলে কিন্তু আপনাকে অনেক করতে হবে। তাই আপনাকে বলবো, ফার্স্ট ট্যাগ এমডিআরটি করতে গেলে ক্লায়েন্ট সেন্ট্রিক মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসুন ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি যখনই অবজেকশন হ্যান্ডেলিং করবেন, দে নো হাউ টু রিড বিটুইন দ্য লাইন্স। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দে মানে কারা? এমডিআরটি যারা করেন, টপ এমডিআরটি করেন, সিওটি করেন, গ্যালাক্সি করেন, টপার, তাদের সবসময় একটা জিনিস মনে রাখে, রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন্স মানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখবেন আপনার পলিসির অনেক পলিসি আটকে যায়, হতে গিয়েও হয় না। কেন হয় না? এর কারণ হচ্ছে অবজেকশন আছে।
বা বলে আমি পরে নিচ্ছি, টাকা নেই, ইত্যাদি ইত্যাদি। এই যে অবজেকশন বা পরে নিচ্ছি, টাকা নেই, এই যে প্রবলেমগুলো আসছে, আমরা হ্যান্ডেলিং করি, কিন্তু অনেক সময় আমরা ওপরে ওপরে হ্যান্ডেলিং করি। আপনাকে একটা নতুন জিনিস মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে রিড বিটুইন দ্য লাইনস। রিড বিটুইন দ্য লাইনস মানে কি? ধরুন এই যে লাইন একটা দেখছেন, আর এই একটা লাইন দেখছেন, কি বললাম, দুটো লাইন। এই একটা নিচে দেখালাম, একটা উপরে দেখালাম, আরেকবার দেখুন, উপরে দেখালাম, নিচে দেখালাম। তো আপনি ভাবছেন এই দুটো লাইনের মাঝে ফাঁকা আছে, কোন জায়গাটার কথা বলছি? চলুন আমি এঁকে দেখাচ্ছি। Just 1 minute। ধরুন এই একটা লাইন আর এই একটা লাইন, আপনার কি মনে হচ্ছে এই মাঝখানটা ফাঁকা আছে মনে হচ্ছে? ইয়েস, আপনার তো মনে হবেই ফাঁকা আছে, কিন্তু সত্যি কি ফাঁকা আছে? না। মানে আপনি একটা কথা বলেছেন, তিনি একটা কথা বলেছেন, মাঝখানে কিন্তু ফাঁকা নেই। মাঝখানে কিছু হয়তো গোপন আছে, কিছু হয়তো গোপন আছে, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। এর মানে কি? আপনি যখন কেউ কাস্টমার অবজেকশন দিচ্ছে, ধরুন বললো টাকা নেই, আসলে কি তার টাকা নেই, নাকি তার বিশ্বাস নেই, নাকি তার প্রয়োজন নেই? আপনাকে বুঝতে হবে। সে মুখে বলেছে টাকা নেই, বলছে আমার ভাই একদম টাকা নেই এখন। আপনাকে বুঝতে হবে টাকা নেই হতে পারে, কিন্তু অন্য কিছু তো হতে পারে। তার হয়তো এখন প্রয়োজন নেই মনে করছে। সে হয়তো ভাবছে, না এর কাছে করব কিনা আগে ভেবে দেখি। তার হয়তো মনে হচ্ছে যে আমি কয়েক মাস যাক, তারপরে করব। তার হয়তো মনে হচ্ছে যে এলআইসির থেকে অন্য কিছু বেটার আছে। তাহলে ভেতরে কি মনে হচ্ছে, এটা যদি আপনি একবার ফাইন্ড আউট করতে পারেন, তাহলে কিন্তু অবজেকশনটাকে হ্যান্ডেলিং করতে পারবেন, এবং ওই দিন পলিসিটা বা তারপরের দিন পলিসিটা তুলতে পারবেন। আর যদি ওটাকে ফাইন্ড আউট না করতে পারেন, তাহলে আপনার মনে হবে যে আমি উত্তর ঠিক দিলাম, কিন্তু আসলে উত্তর ঠিক দেওয়া হলো না। কারণ তিনি যেটা মুখে অবজেকশন দেন আর কার্যত তার ভিতরে যে অবজেকশন থাকে, এই দুটোর মধ্যে প্রবলেম থাকে। সেই জন্য একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে এমপ্যাথি দিয়ে অবজেকশন হ্যান্ডেলিং করা শিখুন। কি বললাম? এমপ্যাথি দিয়ে। হোয়াট ইজ এমপ্যাথি? এমপ্যাথি হচ্ছে সিম্প্যাথির একটু আলাদা। সিম্প্যাথি মানে, ধরুন কেউ বললো আমি খুব দুঃখী মানুষ, আমি খুব অসহায় মানুষ, আমি খুব রুগ্ন মানুষ, আমরা তাকে কি করি? আহা, তোমাকে কেউ দেখে না, তোমার ছেলেরা দেখে না, এই করে না, ওই করে না, এই বলি। এটাকে বলে সিম্প্যাথি। সিম্প্যাথি হচ্ছে করুণা দেখানো, কিন্তু এমপ্যাথি কি জিনিস? এমপ্যাথি সিম্প্যাথির মতো ঠিক নয়, কিন্তু কিছুটা মিল আছে। কি রকম? ধরুন কেউ একজন বলল যে আমার হাতে টাকা নেই। আচ্ছা, টাকা নেই মানে সত্যি হয়তো তার বাজেট নেই। আচ্ছা, আপনি তাকে কি বললেন? যে স্যার দেখুন, আমাদের, উনি যদি মধ্যবিত্ত হন তাহলে মধ্যবিত্তর মতো করে বলুন, যদি উনি ধনী ব্যক্তি হন তাহলে ধনী ব্যক্তির মতো করে বলুন। দুটোই আমি শেখাচ্ছি। দেখুন, এমপ্যাথি দিয়ে যদি আপনি বলেন, তাহলে অবজেকশন হ্যান্ডলিং এর সময় আপনি খুব সহজে করতে পারবেন। কিরকম? ধরুন আপনি মধ্যবিত্ত ব্যক্তি, সে, আপনি কি বললেন? কেউ বললো হাতে টাকা নেই, একদম এখন টাকা পয়সা নেই, না হলে হয়তো নিতাম, বললেন। আপনি কি বলবেন? বলবেন একেবারে, আমাদের এটা ঘটনা যে আমাদের বাজেট করে চলতে হয়। কারণ দেখুন, আনলিমিটেড টাকা তো ইনকাম হয় না। যদি ইনকাম বেশিও হয়, আজকে আমাদের যা সমাজ ব্যবস্থা, আজকে আমাদের যা লাইফস্টাইল, তাতে করে আমাদের কখনোই হাতে টাকা থাকার কথাও নয় স্যার। দেখুন, বর্তমানে আমরা যে কোনো বড় জিনিস কিনতে গেলে অনেক পরিবার ইএমআই পেয়ে যাচ্ছে, ইএমআই কিনে নিচ্ছে। টাকা রাখাটাই আজকের দিনে খুব কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ কি? আমাদের যত্র আয় তত্র ব্যয়, তাই কি না? প্রায় সময় দেখা যায় যে অনেকে 2 লাখ টাকা ইনকাম করছে মাসে, কিন্তু তবুও হাতে টাকা থাকছে না। তাই এটা ঘটনা স্যার, হাতে টাকা থাকছে না। আর হাতে টাকা থাকছে না বলে কিন্তু স্যার একটা সবসময় দুশ্চিন্তাও থাকছে। দেখুন স্যার কি হয়, আমরা ধরুন সবসময় একটা জিনিস কিনতে গেলাম, হাতে টাকা নেই, আমরা ফট করে ইএমআই পেয়ে গেলাম, নিয়ে ফেললাম। কিন্তু ইএমআই নেওয়া মানেও তো জ্বালা, তার ইএমআই দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তাই স্যার হাতে টাকা না থাকাই স্বাভাবিক। তবে স্যার একটা জিনিস, আমরা যখন লোন করছি তখন আসলে আমরা টাকার ক্ষয় করছি, কিন্তু আমরা অনেক সময় টাকাটা সঞ্চয় করতে পারছি না। তাই হতেই পারে যে আপনার এখন বাজেট রাখা নেই এলআইসির জন্য। থাকে নাকি? থাকে না তো। দেখুন, আমরা বাজেট কিসের জন্য রাখি? আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এগুলোর জন্য রাখি, বা এন্টারটেনমেন্ট। কিন্তু বীমার জন্য আমরা বাজেট রাখি না। কিন্তু স্যার, এটা তো আপনি দেখলেন, পলিসিটা দেখলেন, পলিসিটা আপনার মনে হলো যে বর্তমানের জন্য না হলেও ভবিষ্যতের জন্য এটা খুবই দরকার। আরেকটা জিনিস এটাও দেখেছেন যে অনেক মানুষ, আমরা বর্তমান ও ভবিষ্যতের কোনো সংজ্ঞা দিতে পারি না। আমি আজ আছি, কাল নেই। কালকে যদি না থাকি, কালকেরটাই ভবিষ্যৎ, তাই কি না?
বর্তমানটাই ভবিষ্যৎ হয়ে যেতে পারে। আর কালকের দিনেই যে ব্যক্তি চলে যাবে সেই ব্যক্তির পরিবারকে কিন্তু এলআইসি সাহায্য করবে। তাই আজকের কথা ভেবে আর ভবিষ্যতের কথা ভেবে আমাদের প্রত্যেকের বীমা করা উচিত। এটা আপনি বুঝলেনও, শুধু আপনার বাজেট নেই, তাই কিনা স্যার? স্যার বাজেট চলে আসবে, যে কোনোভাবে আসবে। আজকে যদি কোনো সময় আমাদের ইমার্জেন্সি হয়ে যায়, আমরা টাকা জোগাড় করি তো। ইন্স্যুরেন্সটা যদি আপনার মনে হয় যে এটা পরে করব, আপনি পরেও করতে পারেন, কিন্তু স্যার মজার ব্যাপার জানেন যে ইন্স্যুরেন্স কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতোই গুরুত্বপূর্ণ। কেন? আমাদের বর্তমানের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো কে যোগাচ্ছে? আপনি বা আপনার ইনকাম। আচ্ছা বলুন তো, ভবিষ্যতে আপনার ছেলে মেয়ের অন্ন, বস্ত্র, বাসস্থান কে যোগাবে? তাদের এডুকেশন, তাদের চাকরি। আর তাদের এডুকেশন আর চাকরির পথে যদি এলআইসি হেল্প করে, তবে কিন্তু তারা আরো বেশি সাপোর্ট পাবে। আচ্ছা বলুন তো, একজন বয়স্ক ব্যক্তি যার কাজটা সে ছেড়ে দিয়েছে বা তার রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাকে কে অন্ন, বস্ত্র, বাসস্থান যোগাবে? সেটাও কিন্তু সেই সঞ্চয়, বীমা, তাই কি না? তাই স্যার আজকের অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য আমরা যেমন চিন্তা করছি, আজকে যেমন সব কিছুর জন্য বাজেট রেখেছি, কিন্তু আমরা এলআইসির প্রিমিয়ামের জন্য রাখতে পারিনি। আমি বলবো আপনি কয়েকদিন টাইম নিন, কিন্তু আপনি বাজেট তৈরি করুন স্যার। কেন জানেন? আমরা আজ আছি, কাল নেই। কালকেই যদি বিপদ হয় তখন কি হবে আমার পরিবারের? এছাড়া আমরা এইভাবে যদি ফেলে রাখি যে আমরা পরে করব, পরে করব, আপনি ভাবুন, যে উদ্দেশ্যে আপনাকে এই পলিসিটা দেখালাম, সেই উদ্দেশ্যটা তো ওই সময়ই লাগবে। এবার আপনি যদি আরো পরে পরে করেন, আলটিমেট তো করতেই হবে। তাই আপনাকে একটা জিনিস বলবো, যে মধ্যবিত্ত পরিবারে কি করতে হয়। মধ্যবিত্ত পরিবারে যেটা করতে হয়, যেটা অনেকেই করে, আমার ক্লায়েন্টরাও করে, বাজেট থাকে না, কিন্তু যে কোনোভাবে হোক এলআইসিকে গুরুত্ব দেয়, এবং গুরুত্ব দেওয়ার পর তারা বাজেটের ব্যবস্থাটা করে ফেলে। স্যার বাজেট কাল পরশু তরশু 15 দিনের পরেও হয়ে যাবে স্যার। যদি আপনি সত্যি আগ্রহী থাকেন, তাহলে আপনাকে একটা জিনিস বলবো, যে প্লিজ আজকে আমাকে একটা জিনিস এগোতে দিন, যে আপনার আমি নাম, অন্যান্য ইনফরমেশনগুলো নোট করে নিই, এবং আপনি ভাবুন যে আপনি একটা জমি কিনতে গেছেন। জমি কিনতে গেলে কি করা হয়? যদি জমি পছন্দ হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বায়না করে আসি, তাই কি না? অর্থাৎ আমরা 2,000, 5,000, 10,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিয়ে আমরা বায়না করে আসি। বেশি না স্যার, 1 টাকা দিয়ে আপনি আপনার সন্তানের জন্য এই পলিসিটা বা আপনার রিটায়ারমেন্টের জন্য এই পলিসিটা, জাস্ট 1 টাকা দিয়ে মনস্থির করে নিন যে আমি এটা কিনবো, নেব, আমার প্রয়োজন। তাহলে কিন্তু স্যার খুব ভালো হয়। কারণ আপনার তারপরে মনে হবে যে আমি কয়েকদিন পরে জোগাড় করবো, স্যার রাস্তা ঠিক পেয়ে যাবেন। এই যে কথাগুলো বললাম, এটাও কিন্তু আসলে আমি অবজেকশন লিঙ্ক করলাম। কোন কোন কথাটার? না, সে বলেছে আমার পয়সা নেই, টাকা নেই। আমি কি দিয়ে করলাম? এমপ্যাথি দিয়ে। যখন আপনি এমপ্যাথি দিয়ে করবেন না, তখন মানুষ আপনাকে বন্ধু ভাববে, আপনাকে সাপোর্টার ভাববে, আপনার দেখানো রাস্তাটা তখনই নেবে, অন্য সময় নেবে না। তাই এমপ্যাথি দিয়ে আপনি হ্যান্ডেলিং করুন অবজেকশনকে। এছাড়া স্টোরি টেলিং, আপনি যেগুলো বলবেন তার সঙ্গে ছোট একটা গল্প বলে দিন, একটা এক্সাম্পল দিন। আর অ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করুন। অ্যাক্টিভ লিসনিং মানে, এই যেমন আমি ট্রেনার বলে আমি বলে যাচ্ছি, লাগাতার বলে যাচ্ছি, কিন্তু আপনাকে এরকম বললে হবে না। আপনি একটু বলবেন, একটু শুনবেন, একটু বলবেন, একটু শুনবেন, তাকে প্রশ্ন করুন। দেখবেন প্রশ্ন করলেই কিন্তু আপনার আপনার এটাকেই বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সটা আপনার ব্যবসা বাড়াতে যে কি সাহায্য করবে কল্পনা করতে পারবেন না। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সে আমি 3-4টে জিনিস শিখলাম। একটা হচ্ছে, তিনি যে কথা, শুধু অবজেকশনের সময় না, তিনি যে কথা বলছেন সেই কথার মধ্যে কোনো কথা লুকানো আছে, এটা আপনাকে ধরতে হবে। তার জন্য কি চাই? আপনার চোখে চোখ রেখে কথা বলুন, প্রত্যেকের কথা মন দিয়ে শুনুন, ভালো করে অ্যাটেন্টিভলি শুনুন। আচ্ছা, 2 নাম্বার কি বলেছি? ইমোশনাল ইন্টেলিজেন্স শিখতে গেলে আপনার এমপ্যাথি শিখতে হবে। অর্থাৎ আপনি যখন অবজেকশন হ্যান্ডলিং করবেন না, তার সমগোত্রীয়, তার ভাবনায় উদ্ভাসিত হয়ে তার মতো করে বললো। আমি একটু আগে কি বললাম? মধ্যবিত্তের বললাম। আপনি বলবেন স্যার একটা জিনিস বলবেন, বলেছিলেন ধনী ব্যক্তি যদি বলে আমার টাকা নেই, তাকে কি বলবো? আমি সেটাও বলছি, এমপ্যাথি দিয়ে বলছি। তো চলুন সেটা বলার আগে একবার জাস্ট এটা যেটা বলছিলাম দেখিয়ে দিই, যে 4টে জিনিস হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। যে কি করে আপনি, যখন কেউ কথা বলছে, আপনি তার ভিতরে লুকানো কথাটাকে খুঁজে বের করার চেষ্টা করুন। আর যখন আপনি অবজেকশন হ্যান্ডলিং করছেন, চেষ্টা করবেন এমপ্যাথি দিয়ে করতে। আর যখন আপনি প্রেজেন্টেশন করছেন বা অবজেকশন হ্যান্ডলিং করছেন বা অ্যাপ্রোচের সময় থেকে স্টোরি বলুন, কোনো একটা দুটো, যাতে করে আপনার ট্রাস্ট তৈরি হয়। আর একটা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং। আপনি সবসময় নিজে কথা বলবেন না, তাকে দিয়েও বলতে দিন, বা তাকে প্রশ্ন করুন। এই 4টে জিনিস যদি করতে পারেন, তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি হবে। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি হলে কি হবে জানেন? আপনি অনেক বড় প্রিমিয়াম বিক্রি করতে পারবেন।
তো এবার চলুন ওই যে প্রশ্নটা, যে স্যার ধনী ব্যক্তি যদি বলে যে আমার টাকা নেই, তাহলে আমি কিভাবে এমপ্যাথি করব। এবার আপনাকে কিন্তু তখন ধনী মাইন্ডসেটে চলে যেতে হবে। আপনি হয়তো মধ্যবিত্ত, তবুও আপনাকে চলে যেতে হবে ধনীদের মাইন্ডসেটে। আচ্ছা, ধনী ব্যক্তিরা কখন বলে টাকা নেই, ভালো করে বুঝুন। কখন বলে টাকা নেই? প্রথমত, আয়েদার আয়েদার তারা আপনার কাছে করবে না, বা আপনার ওপর বিশ্বাস নেই, তাই একটা অজুহাত আকারে বললো টাকা নেই। আর একটা হতে পারে তাদের ব্যাংক বা অন্য জায়গায় এফডি করা আছে বা রাখা আছে, সেটা তুলতে চাইছে না। আর একটা হতে পারে, সেটা হচ্ছে যে তাদের হয়তো টাকা আছে, কিন্তু সেই টাকাটা সেই টাকাটা তারা অন্য জায়গায় ইনভেস্ট করবে বলে রেখে দিয়েছে, বা ব্যবসায় ইনভেস্ট করবে বলে রেখে দিয়েছে, তার জন্য আপনাকে বলছে টাকা নেই। আর একটা হতেই পারে যে আপনার ওপর, আপনার কাছে করবে না, যেটা আমি প্রথমে বললাম। আর একটা হতে পারে সত্যি এখন টাকা নেই। সত্যি এখন টাকা নেই মানে হাতে নেই। ধনী ব্যক্তি কি করে হলো? তার তো ব্যাংকে আছে, তবেই তো ধনী ব্যক্তি হয়েছে, কিন্তু হাতে নেই, তাই না? আচ্ছা, চলুন এবার আমি এমপ্যাথি কি করব, আপনাকে বুঝে নিতে হবে কিন্তু কোন প্রবলেমটা আছে তার। একটু যদি বুঝতে পারেন খুব ভালো, যদি না বুঝতে পারে তাহলে অন্ধকারে ঢিল ছুটতে হবে। তখন তাকে বলুন যে স্যার, আপনাদের মতো যারা আহ, মানে অনেক সাকসেসফুল ব্যক্তি, তাদের ক্ষেত্রে কি হয়, তারা ইনকামের ওপর এত বেশি গুরুত্ব দেয় যে তারা প্রতি বছর ইনকাম গ্রোথ করতে পারে। স্যার, আপনিও নিশ্চয়ই ইনকাম গ্রোথ করছেন, এবং আপনাদের মতো ব্যক্তিরা সবচেয়ে বেশি যেটা করেন সেটা হচ্ছে বিজনেস বা ব্যবসাকে বাড়ানোর জন্য ইনভেস্ট করেন, নিজের ডেভেলপমেন্টের জন্য ইনভেস্টমেন্ট করেন, আর সেখানে ইনভেস্টমেন্ট করেন যেখানে অনেক বেশি গ্রোথ পাওয়া যায় একেবারে। স্যার, এলআইসির ক্ষেত্রে কি হয়, এলআইসির ক্ষেত্রে আপনাদের মতো ব্যক্তি অনেক সময় মনে করে যে এলআইসিতে টাকাটা রাখলে হয়তো আমার টাকার গতি কমে গেল। স্যার, বাস্তবে দেখুন, আমাদের একটা নিয়ম আছে না, যে বিভিন্ন ঝুড়িতে, আপনারা জানেন, ধনী ব্যক্তিরাই বলে বা মানে যাদের অর্থ আছে তারাই বলে যে সব টাকা এক জায়গায় ইনভেস্ট করতে নেই, বিভিন্ন ঝুড়িতে করতে হয়। তো স্যার, আপনি রিস্কি জায়গায় ইনভেস্ট করছেন, হয়তো কিছু হতে পারে আপনি আপনার ব্যবসায় ইনভেস্ট করছেন, আপনি কোনো কিছু কেনার জন্য, প্রপার্টি তৈরির জন্য ইনভেস্ট করছেন, আবার হয়তো কিছু এফডি আরডি করছেন। স্যার, এফডি আরডিটা কি? ওটা কিন্তু আপনার সিকিওর জায়গা। আর অন্য যেগুলো করছেন ওগুলো হচ্ছে আপনার রিস্কি জায়গা। রিস্কি জায়গায় কেন করছেন? বিকজ ওখানে অনেক বেশি ইনকাম পাবেন, তাই কিনা স্যার? এবার দেখুন, আপনাদের যে ইনকাম, তার সঙ্গে পাল্লা দিয়ে খরচ আছে স্যার, আমরা এটা জানি। দেখুন, আপনি হয়তো মাসে 5 লাখ টাকা ইনকাম করছেন বা মাসে 4 লাখ টাকা, এটা তো নয় এটা মধ্যবিত্ত ব্যক্তির 50,000-এর সংসার চলে। আপনার তো তা চলবে না। আপনার সংসার চালানোর থেকেও বেশি খরচ লাইফস্টাইল এবং বিভিন্ন মেনটেনেন্স। তো আমি জানি যে আপনার হয়তো ওর মধ্যে বহু টাকা সংসারের জন্য বেরিয়ে যাচ্ছে। আর আমি এসেছি সেই সংসারের ব্যাপারে। সংসারের জন্য বেরোচ্ছে যে টাকা, তারই একটা পার্ট আপনাকে বলবো যে এখন থেকে এলআইসির জন্য বের করুন। বা আপনার সংসারের খরচের 2-4টে কাউন্ট এমন আছে, ফ্যাক্টর এমন আছে, যেটাকে মনে করলে একটু কন্ট্রোল করা যায় স্যার, একটুখানি হিসেব করলেই কন্ট্রোল করতে পারবেন। সেই কন্ট্রোল থেকেই বেরিয়ে আসবে, যেটা হয়তো মাসে 10,000 বা মাসে 15,000 টাকা কিন্তু আপনি বের করতে পারবেন। স্যার, আপনাকে আমি যেটা বলেছি সেটা মাত্র মাসে ওই 15,000 টাকার মতোই, এর বেশি নয় প্রিমিয়ামটা। তাই আপনি এটাকে বের করে নিতে পারেন। আপনার যদি মনে হয় যে মান্থলি সিস্টেমে করবেন, তো আপনার ব্যাংক থেকে অটোমেটিক কেটে যাবে। আপনার যদি মনে হয় এককালীন দেবেন, তাহলে দেখুন, অনেক সময় তো এই টাকা সবসময় ক্যাশে কেউ রাখে না। আপনার কোথাও ব্যাংকে এফডি আছে, কিংবা কোনো জায়গায় রাখা আছে। আপনি কি করবেন, এখানে আপনি ওই ব্লু বক্স রেড বক্স থিওরিটা দিতে পারেন। স্যার, ব্যাংক একটা হলো গভর্নমেন্টের সংস্থা, এলআইসি বা একটা বেসরকারি সরকারি যে কোনো একটা সংস্থা, আর এলআইসি হলো একটা গভর্নমেন্টের সংস্থা। স্যার, আপনি যদি ভাবেন যে ব্যাংক একটা বাক্স, এলআইসি একটা বাক্স, তো স্যার আপনাকে বলবো, আপনি শুধু একটা প্রপোজাল যখন সিগনেচার করছেন না, তখন আসলে কি করছেন না, ব্যাংকের বাক্স থেকে একটা 2 লাখ টাকার চেক আপনি এলআইসির বাক্সে ফেলছেন। স্যার, টাকা আপনার যেমনকার তেমনই থেকে গেল। ব্যাংকে এটা এফডি আকারে ছিল, এলআইসিতে এটা চলে এলো একটা রেগুলার ইনভেস্টমেন্ট স্কিম আকারে, বা রেগুলার একটা ইন্স্যুরেন্স কাম ইনভেস্টমেন্ট কাম সেভিংস স্কিম আকারে। ব্যাংকে যখন ওই 2 লাখ টাকা পড়েছিল, তখন ওর সঙ্গে সুদ যুক্ত হচ্ছিল, কিন্তু এলআইসির ঘাড়ে যাই 2 লাখ টাকা চলে এলো,
যাই 2 লাখ টাকা চলে এলো, তখন কিন্তু আপনার একটা হিউজ পরিমাণ 30 থেকে 40 লাখ টাকার কভারেজ চলে এলো আপনার মাথার উপর। শুধু তাই না, আপনি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে 60 লাখ টাকার কভারেজ চলে এলো। তার মানে আপনার পরিবারে একটা তো টাকা এলআইসির ঘরে গেল, আর একটা পরিবার আরো অধিক সুরক্ষিত হয়ে গেল, তাই কি না স্যার? তাই আপনাকে বলবো যে আপনাদের ইনকাম যেমন হাই, আপনার লাইফস্টাইল তেমন হাই। হয়তো আপনি এখন ভাবছেন যে এই টাকাটা আমি কি করে মানে বের করব। আপনি স্যার একটুখানি গুছিয়ে যদি সংসার খরচে দু একটা খাতকে একটু কন্ট্রোল করে নেন, তাহলেই বের করতে পারবেন। আর তাছাড়া আপনি ব্যাংক থেকে ইজিলি ট্রান্সফার করে দিতে পারবেন। রাখছেন কেন, করছেন কেন? দেখুন, টাকাটা কিন্তু কেউই নিচ্ছে না, না আপনি তুলছেন, না আমি তুলছি। টাকাটা একটা সংস্থা থেকে আর একটা সংস্থায় যাচ্ছে। আপনি মাঝখানে কি পেলেন? এলআইসির টাকাটা থেকে আপনি যখন পাচ্ছেন, তখন কিন্তু ট্যাক্স ফ্রি রিটার্ন পাচ্ছেন। টোটাল টাকাটা ট্যাক্স ফ্রি হয়ে যাবে, কারণ আমি তো মাত্র 2 লাখ টাকা করে ইয়ারলি প্রিমিয়াম দিচ্ছেন। সো পুরোটা ট্যাক্স ফ্রি হবে। ব্যাংকে থাকলে ইন্টারেস্টটা ট্যাক্স পড়ে যেত। শুধু তাই নয় স্যার, এখানে ইন্স্যুরেন্স কভারেজটা পাচ্ছেন, ওখানে সেটা পাচ্ছিলেন না। তাই আপনাকে বলবো, আয়দার আপনি ব্যাংক থেকে দিন অথবা ব্যাংক থেকে মান্থলি কাটিয়ে দিন। দেন ইউ উইল বি হ্যাপি অ্যান্ড ইউর ফ্যামিলি উইল বি সিকিউর। দেখুন, আমি ওই একই অবজেকশন হ্যান্ডলিং এমপ্যাথি দিয়ে করলাম। এমপ্যাথি কাকে বলছে? এমপ্যাথি হচ্ছে তার জায়গায় গেলাম, তার মতো করে ভাবলাম, তার জায়গাটাকে আমি বুঝে স্পর্শ করে বললাম। এইটুকু যদি করতে পারেন, দেখবেন মানুষের কাছে যে কোনো অবজেকশন হ্যান্ডলিংও করা যাবে, প্রেজেন্টেশনও করা যাবে। একদম এতে লাভ কি জানেন? এত কথা কেন বলছি? পলিসি তো বিক্রি করেন, আমি বলছি বড় পলিসির জন্য। হ্যাঁ, গরিব লোকের মধ্যবিত্তরও বড় পলিসি হবে, ধনী ব্যক্তির মধ্যবিত্তর বড় পলিসির সাইজ কত হবে? 40,000, 50,000, 60,000 ইয়ারলি প্রিমিয়াম। মান্থলিতে যদি যান কত হবে? চলুন, মান্থলিতে 3,000 করে যদি কেউ মাসে দেয়, তাহলে বছরে 36,000। 4,000 করে মাসে দিলে বছরে 48,000। 5,000 করে দিলে 60,000। তার মানে মধ্যবিত্ত পরিবার থেকে আপনি 36,000 থেকে 60,000 টাকার প্রিমিয়াম আনতে পারবেন। আর ধনী পরিবার থেকে আপনি 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ প্রিমিয়াম আনতে পারবেন। শুধু কথার জাদু, ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আপনি প্র্যাকটিস করেন না, আমি আপনাকে বলছি, যে সমস্ত ব্যক্তির কাছে 20,000, 25,000, 10,000, 15,000 প্রিমিয়াম আনছিলেন, সেগুলো সব 30, 40, 50,000-এ ট্রান্সফার হয়ে যেতে পারে। এবং যাদের কাছে ভয়ে আপনি 2 লাখ টাকা বলতে পারছিলেন না বা বলছিলেন, কিন্তু বলছিল টাকা নেই বা নিড নেই, ইমোশনাল ইন্টেলিজেন্স দিলেই কিন্তু নিট তৈরি হয়ে যাবে। যারা আমার সাথে সহমত হলেন, তারা অবশ্যই ওয়াই লিখুন। ওকে, তো চলুন এরপর আমি আপনারা কে কি লিখেছেন একবার দেখি, তারপর আমি অন্য টপিকে যাব। হ্যাঁ, আমি প্রথম থেকে পড়ে শোনাচ্ছি। মিস্টার মলয় বেরা, 1 মিনিট, আমার খুব ভালো লাগছে। ফাস্ট ট্র্যাক এমডিআরটি যারা করতে চলেছেন, নাম লিখিয়েছেন আমার এখানে, তাদের মধ্যে অর্ধেন্দু বেরা। একেবারে দেখুন, ফার্স্টটাকে ট্রাই করুন না, কোনো অসুবিধা নেই, আমি প্রত্যেককে বলছি। অনিমেষ বাবু, সুভাষ বাবু, আশিস বাবু, অর্ধেন্দু বেরা হাফ ফাস্ট্যাগ এমডিআরটি করতে চলেছেন, ভেরি গুড। রাহুল বাবু 1/3, ভেরি গুড। শম্পা ম্যাডাম 1/3। আমাদের পিকচার ক্লিয়ার, লক্ষ্য নির্দিষ্ট, এরপরে আমরা সেখানে ছুটব। সুদীপ কুমার মাঝি হাফ ইয়ারলি মানে হাফ এমডিআরটি। দেন গৌতম মণ্ডল, মলয় বেরা, সনাতন সাহা, তপন কুমার দাস 1/3,
উত্তম মেদ্দা 1/3, SPA9080B নামটা একটু লিখবেন, 1/3। উৎপলেন্দু দাস হাফ, ভেরি গুড। মলয় বেরা লিখেছেন ইয়েস, যেটা আমরা একটু আগে জিজ্ঞেস করেছিলাম। এরপর হচ্ছে ইয়াং জেনারেশন প্রসপেক্টের ওপর ভিডিও থাকলে কাইন্ডলি দেবেন। অবশ্যই আমি দেখছি আমার নেক্সট গত বছর ইয়াং জেনারেশনের ওপর কোন ক্লাস হয়েছিল আমি দিয়ে দেবো। নেটও আমাকে একটু হোয়াটসঅ্যাপেও লিখবেন, শুধু এখানে না, হোয়াটসঅ্যাপে লিখলে আমার মনে থাকবে, আমি আগামীকাল দেব। ওকে, দেন চলুন, কিভাবে বুঝবো? অনিমেষ বাবু লিখেছেন কিভাবে বুঝবে, একটু আগে লিখেছিলেন, আমি তখন কোন বিষয়ে কথা বলছিলাম আই ডু নট নো, তো সেই মনে পড়ছে না আমার। আপনি একটু কাইন্ডলি পরে লিখবেন যে কিভাবে বুঝবো। তো এটা যারা ক্লিয়ার হয়েছিলেন তারা লিখেছেন সি, রাহুল বাবু, মলয় বাবু, উত্তম বাবু, আশিস বাবু, অনিমেষ বাবু, শম্পা ম্যাডাম, সুভাষ চক্রবর্তী, আশিস নায়েক, তপন কুমার দাস, বাপন সর্দার, সুব্রত মিশ্র। অনিমেষ বাবু, কি বুঝবো তার কিসে ভয়? একেবারে দেখুন, অনেকটা মানে কাস্টমারের ভয় কিসে, এটা কি করে বুঝবেন? কাস্টমারের তথ্যগুলো, ডেটাগুলো নিলে আপনি অনেক ব্যাপারে তার সাইকোলজি ব্যাপারটা কিছুটা বুঝতে পারবেন। আর যদি তার সাথে আপনার পার্সোনাল পরিচয় থাকে তাহলে তাকে স্টাডি করলে কিছুটা বুঝতে পারবেন, আর তাকে জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন। এবং তার পরিস্থিতি দেখে দেখুন, এমন অনেক ব্যক্তি আছে না। আচ্ছা বলুন তো, যেমন ধরুন একজন প্রাইভেট কোম্পানিতে একটা ভালো র্যাঙ্কে চাকরি করে, প্রাইভেট কোম্পানিতে মাসে 1.5 লাখ টাকা 1 লাখ টাকার ওপর মাইনে পায়, আমি মোটামুটি মাইনে বলছি, কিন্তু 1 লাখ 1.5 লাখ একটা সাধারণ মানুষের মাইনে, মানে তার থেকে আমি 1 লাখ প্রিমিয়াম আনতে পারবো মান্থলি মাইনে যদি হয়। আচ্ছা, তার কিসের ভয় বলুন তো? তার কিন্তু একটা ভয় আছেই আছে। প্রথম ভয় যে তার এই প্রাইভেট কোম্পানিতে চাকরির ফলে পেনশনের ব্যবস্থা নেই। দ্বিতীয়, তার লাইফস্টাইল বজায় রাখার পর ছেলে মেয়েদের ভবিষ্যৎ সে গড়বে, তার জন্য হয়তো তার ভালো ফান্ড নেই। তৃতীয়, তার যে 60 বছর পর্যন্ত এই চাকরি থাকবে তার কোনো গ্যারেন্টি নেই, মাঝখানে 45, 50, 52 বছর বয়সে তার হঠাৎ করে এই চাকরি চলে যেতে পারে। এই ভয়গুলো আছে। এমনিতে প্রত্যেক মানুষের জেনারেল কয়েকটা ভয় থাকে, জেনারেল ভাবেও দেখতে পারেন। যেমন ধরুন, মানুষের ভয় থাকে যে আচ্ছা, আমি যদি আমার যতদিন চাকরি আছে বা যতদিন আমার কর্মক্ষমতা আছে, আচ্ছা বলুন তো, একটা মানুষের যতদিন কর্মক্ষমতা থাকে সে ততদিন কর্ম করার চেষ্টা করে, কেন করে? কারণ এটা ঘটনা যে ততদিনই তার তার ওপর তার ফ্যামিলি নির্ভরশীল বলেই তো। এমন তো নয় যে একটা ফ্যামিলি 40 বছর বয়স পর্যন্ত নির্ভরশীল, তারপর নির্ভরশীল থাকবে না, এমন নয় কিন্তু। যতদিন আমরা, এমন কি আমরা অনেককেই দেখি যারা রিটায়ারমেন্টের পর আবার কোনো কাজ নেয়। আপনি কাস্টমারকে এই গল্পটা বলতেও পারেন, যেটা আমি এখন বলছি, গল্প মানে কথা। স্যার আচ্ছা বলুন তো, মানুষ কেন 60 বছর 65 বছর পর্যন্ত কাজ করে? একটা বলতে পারেন যে বাড়িতে বসে থাকলে বোরিং লাগবে, কিন্তু তাগিদেও কাজ করে, কেন জানেন? আসলে আমরা যে জীবন পেয়েছি না, তাতে অনেক সময় মনে করি যে কয়েক বছর খেটে নিলে আমার জীবন সব ইনকাম হয়ে যাবে, তা হয় না। আমাদের বা সবাইকার সব দায়িত্ব পালন না হয় না। আমরা 60, 65 বছর, এমনকি 70 বছর পর্যন্ত ইনকাম করতে দেখি। কেন করে? না, তার উপর নির্ভরশীলতাটা কখনোই যায় না, এবং তার ব্যাংক ব্যালেন্সও বিরাট তৈরি হয় না, বিশেষ করে মধ্যবিত্তের। তার ফলে তাকে কাজ করতেই হয়। এবার চলুন তো, আমাদের কি ভয় লাগে না যে আচ্ছা সত্যি যদি 60 বছর পর্যন্ত কাজ করা আমার দরকার হয়, আমার পরিবার আমার উপর নির্ভরশীল হয়, আর আমি যদি অত বছর কাজ করতে না পারি, আমার যদি 40 বছর বয়স আমি চলে যাই, তাহলে বাকি 20 বছর আমার পরিবার কার উপর নির্ভরশীল হবে? বাকি 20 বছর তাদের টাকা কে যোগান দেবে? এটা মানুষের খুব ভয়। আরেকটা মানুষের ভয় আছে, মৃত্যু ভয় যেমন আছে না, বেঁচে থাকারও ভয় আছে স্যার। কিরকম? অনেকে মনে করে যে আমি যদি 90 বছর বাঁচি এবং যদি আমার ইনকাম করার ক্ষমতা 70 বছর পর্যন্ত থাকে, তাহলে লাস্ট 20 বছর আমার হাতে যদি টাকা না থাকে তাহলে কি হবে? আর এই ভয়ে মানুষ টাকা খরচ করতে ভয় পায় একটা বয়সের পর, এরপর সঞ্চয় করতে শুরু করে। কিন্তু স্যার অনেকেরই কি হয় জানেন, এই বোধটা, এই যে ধারণাটা, এটা ক্লিয়ার হয় 50 বছর বয়সের পর। তখন হাতে খুব কম টাইম থাকে।
অনেকে তো 60 বছরের পর মনে হয় যে এরপরে সঞ্চয় করা দরকার। কারণ সেই সময় আমি কি করে চালাবো। কারণ তার আগে তো যেটুকু সঞ্চয় করেছিল ছেলের জন্য, মেয়ের জন্য, বাড়ি করার জন্য, অন্যান্যের জন্য চলে গেছে, এমটি নেস্ট অবস্থা। তাই স্যার আপনাকে বলবো, আপনার বয়স এই মাত্র 35, আগামী দিনের জন্য এখন থেকে যদি সরিয়ে রাখেন, স্যার আমরা জানি পিপিলিকা, পিঁপড়ে, তারা কিন্তু বর্ষার আগে প্রচুর পরিমাণ খাবার মজুত করে। কেন করে? তারা জানে বর্ষার সময় তাদের খাবার পাবে না। মানুষ এত বুদ্ধিমান হয়েও আমরা মনে করি সব সময় আমরা কাজ করব না, আমরা একটা সময় করে কাজ করব না। তাই আমরা যদি কাজ করতে না পারি অথচ অনেক বছর বাঁচি, সেটাও কিন্তু একটা ভয়। অর্থাৎ এরকম কিছু জেনারেল ভয় আছে, আরো দুটো আছে, আমি সেটা বললাম না। এরকম জেনারেল, তো এই চারটে ভয়ে, যেগুলো আমি পরে পরে আবার বলবো আপনাদের, এরকম জেনারেল ভয় থাকতে পারে, আবার কারো ব্যক্তিগত ভয় থাকতে পারে। সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বিদ্যুৎ বাবু লিখেছেন ওয়াই, শম্পা ম্যাডাম লিখেছেন ওয়াই, কৈলাস বাবু লিখেছেন ওয়াই, তারাপদ বাবু লিখেছেন ওয়াই, সুভাষ চক্রবর্তী লিখেছেন ওয়াই, উত্তম মেদ্দা, ফাল্গুনী সাহা, রাহুল পাড়িয়া, আশিস দলুই, সুব্রত মিশ্র, সুদীপ মাঝি, আশিস নায়েক, আবার অনিমেষ রায়, এর পরের যে আমি ওয়াই লিখতে বলেছিলাম সেগুলো লিখেছেন অনেকে। ধন্যবাদ। দেখুন, একটু ক্লাসগুলো জটিল লাগতে পারে কারো কারো, আমার মনে হয় না যে আপনাদের ক্ষেত্রে জটিল লাগবে, কারণ আপনারা অ্যাডভান্স লেভেল জানেন। তো আমি যেটুকু বলছি, এটা কিন্তু হয়তো আপনার মনে হবে এটা দিয়ে কি ব্যবসা বাড়বে, ইয়েস, ওটা দিয়ে ব্যবসা বাড়বে। আরেকবার দেখাই দেখুন, তাহলে আরেকবার মনে পড়ে যাবে। দেখুন, জাস্ট একবার দেখাই, তারপরে আমি একবার ব্রেক নেব, ব্রেক নেওয়ার পরে আমি নতুন পলিসিটা সম্পর্কে বলবো এবং কিছু সেলস আইডিয়া অবশ্যই বলবো আজকে। তো চলুন আর একবার দেখাই। বাই দ্য বাই বলে রাখি, আগামীকাল আমাদের প্রভাতী প্রোগ্রাম করার ডেট শিডিউল রয়েছে। তবে যদি আপনাদের আগামীকাল কোনো কারণে ইচ্ছা না থাকে, তাহলে আমাকে লিখে জানাবেন। কারণ আগামীকাল বুধবার, হয় অ্যাকচুয়ালি মঙ্গলবার, কিন্তু শান্তিনিকেতন ট্রেনিং থাকার জন্য আজকে সকালে আমরা করিনি, এবং আগেই বলে দিয়েছিলাম যে আগামীকাল করব। তো যদি কোনো অসুবিধা থাকে তাহলে লিখবেন। ওকে। তো দেখুন, আমি যেটা দেখিয়েছিলাম জাস্ট একবার ছোট্ট করে দেখিয়ে দিই, কারণ রিপিটেশন একটু না করলে অনেক জিনিস হয়তো আপনি কাজে লাগাতে পারবেন না। দেখুন, এমডিআরটি বা ফাস্ট ট্র্যাক এমডিআরটির আমি প্রথম অংশে সবচেয়ে বড় যেটা করেছি সেটা হচ্ছে মাইন্ডসেট। এবং তার জন্যই আপনারা কিন্তু লিখেছেন ফাস্ট ট্র্যাক করবো, হাফ করব, ওয়ান থার্ড করবে। আর যখনই লিখলেন আপনি ফাস্ট ট্র্যাক করবেন বা হাফ করবেন, ওয়ান থার্ড করবেন, তখনই জানবেন আপনার 50% মেন্টালিটি তৈরি হয়ে গেছে। ইয়েস। যদি বলেন 100% নয় কেন, 100% হতে গেলে আপনাকে লিখে টাঙিয়ে রোজ একবার করে কল্পনা করতে হবে, এবং তার সঙ্গে লিখতে হবে আমি যে এক্সট্রা ইনকাম করব, সেই ইনকামটা আমি কিসে কাজে লাগাবো, তখন হবে 100%। এরপরে চলুন, আপনাকে এমডিআরটি ওরিয়েন্টেড মানুষদের সঙ্গে মিশতে হবে, নেগেটিভ মানুষের সঙ্গে মেশা বন্ধ করতে হবে। এছাড়া আমি কি করেছি, মেন্টারশিপ সার্কেলের মধ্যে, যেটা আপনি কিন্তু আমার সাথে আছেন, অর্থাৎ আমাকে একটু বেশি করে ফোন করুন, আপনার বন্ধু বান্ধব যারা এমডিআরটি করছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করুন, এমডিআরটি সার্কেল। এরপরে বলেছি স্কিল এনহান্সমেন্ট, এটা কিন্তু করবেন কাইন্ডলি, হয়তো মনে হবে বাচ্চাদের মতো। আচ্ছা বলুন তো, বিরাট কোহলি, আপনার কি নাম, আমাদের সচিন তেন্ডুলকর, সবাই তো নেট প্র্যাকটিস করতো, এবং এদের সবাইকার ট্রেনার আছে, কোচ আছে। কেন করে? ওরা তো বিশ্বসেরা প্লেয়ার, তবু ওরা প্রতি ম্যাচের আগে নেট প্র্যাকটিস কেন করে? কারণ প্র্যাকটিসে পারফেকশন আসে। আপনি যত বেশি পারফেকশনের দিকে যাবেন, পারফেক্ট কোনোদিন হবেন না, এটা মনে রাখবেন, সেলসে কেউ কোনোদিন পারফেক্ট হয় না, কিন্তু যত বেশি পারফেকশনের দিকে যাবেন, তত সহজে আপনার টোন চেঞ্জ হবে, আপনার স্ক্রিপ্ট চেঞ্জ হবে, আপনার লুপিং চেঞ্জ হবে, আপনার সিনারিও চেঞ্জ হবে। কার সঙ্গে এটা প্র্যাকটিস করবেন? বন্ধুর সঙ্গে করুন, বাড়ির লোকের সঙ্গে করুন, লিডারের সঙ্গে করুন, অথবা এআই, আমি দেখাচ্ছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে করুন। দেখবেন একই উত্তর কত সুন্দর করে। এটা শুধু অবজেকশনের জন্য করবেন না, অ্যাপ্রোচের জন্য করুন, আপনি প্রেজেন্টেশনের জন্য করুন, ক্লোজের জন্য করুন, একটু করে রোজ, বেশিক্ষণ না। কতক্ষণ? আধ ঘন্টা, 20 মিনিট টাইম দিন না, কয়েকদিন করুন, দেখবেন ট্রিমেন্ডাস রেজাল্ট পাবেন। আচ্ছা, আপনি কি মনে করেন, আমি তো এত বছর ট্রেনিং দিচ্ছি, আমার কি উচ্চারণে ভুল হয় না? এখনো হয়, কিন্তু আগের থেকে অনেক কম হয়। আচ্ছা, আমার কি কথার উচ্চারণ ছাড়াও এই যে ভয়েস, পিচ, টোন, এর মধ্যে ভুল হয় না? এখনো হয়। কিন্তু আপনারা অনেকেই বলেন যে স্যার আপনার ভয়েস, পিচ, টোন, কণ্ঠস্বর খুব ভালো, অতি ভালো না হলেও ভালো। আচ্ছা, এর জন্য আমি কি করি? আমি কি শুধু এই কটা ট্রেনিং দিই? না,
আমি প্রতিদিন, ইয়েস, প্রতিদিন প্র্যাকটিস করি, যে বাংলা, ইংরাজি, হিন্দি তিনটেই প্র্যাকটিস করি কিছুক্ষণ করে, যে আমার ভয়েসে কোথায় ভুল হচ্ছে, আমার পিচে কোথায় ভুল হচ্ছে। ইভেন ইফ দেখুন এখনো আমি অনেকটা পুরোটা রপ্ত করতে পারিনি, এই যেমন আপনাদের ক্লাস করার সময় সব সময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা, অনেকটা করেছি, অনেকটা এখনো পারিনি। এটা আমায় শিখতে হয়। সো আপনাকেও কিন্তু, কারণ আপনার কাজ একদিক থেকে আমার মতোই। আমি কি করি, আপনাদেরকে কথা দিয়ে আপনাদের সঙ্গে নেগোসিয়েশন করছি, মানে আলোচনা করছি। আপনাকেও তো তাই করতে হবে। তারপরে আপনাকে তো শুধু কি উত্তর শিখছেন না, উত্তর বলার পদ্ধতি, উত্তর বলার সময় মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, উত্তর বলার সময় আপনার টোন, গাইডেন্স ইত্যাদি। আমাকে তো কয়েকজন এজেন্ট, কয়েকজন লিডারও বলেন যে স্যার আপনি শান্তিনিকেতনে এরকম একবার করুন, যে একদিন, দুদিন বা 3 দিন, যদিন মনে করবেন, 2 দিন বা 3 দিন আপনি শুধু এইগুলো শেখাবার জন্য প্র্যাকটিক্যাল, শুধু এইগুলোর ওপর ক্লাস করুন। কিরকম ক্লাস? মানে সেমিনার, ওয়ার্কশপ, যে অ্যাপ্রোচের ওপর শুধু অ্যাপ্রোচ শেখাবেন বসে বসে, মানে প্র্যাকটিক্যাল, শুধু প্রেজেন্টেশন, এই দুটোই শেখান, আর বেশি কিছু না। পরে আবার একবার করবেন, অবজেকশন নেই। তো আমার ইচ্ছা আছে আমি একবার করব 2 দিন ধরে, শুধু এরকম রোল প্লে, অনলি রোল প্লে। দরকারে একদম সাধারণ মানুষকেও 2-1টাকে ডেকে আনবো, আবার নিজেদের মধ্যে করব। আমার মনে হয় ভালো হবে। আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো লিখবেন। ওকে, তো যেটা আমি বলছিলাম রোল প্লে, এটা শিখুন। এরপর হচ্ছে সেগমেন্টেড প্রসপেক্টিং প্ল্যানস, এটা কিন্তু খুব দরকার। আপনি যে সেগমেন্টে কাজ করছেন, শুধু সেই সেগমেন্টে পড়ে থাকলে কিন্তু কিছুতেই, সরি, কিছুতেই আপনি এগোতে পারবেন না। তাই আপনাকে আরো কিছু সেগমেন্টে যেতে হবে। এছাড়া কি, আমি বলেছি প্রেজেন্টেশন মাস্টারি ওয়ার্কশপ। এটা কি? প্রেজেন্টেশন মাস্টারির জন্য ওয়ার্কশপ, মানে মাস্টারি ওয়ার্কশপ, মানে এটা কিন্তু ওই ওয়ার্কশপ না, এটা হচ্ছে আপনি পাওয়ার পয়েন্ট অথবা ক্যানভা দিয়ে কিছু এমন কিছু প্রেজেন্টেশন তৈরি করুন যেটা আপনি পরে দেখাতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট, অডিও, ভিডিও পাঠান। এগুলো বলেছিলাম আমি মার্কেটিং জন্য। আর এবার হচ্ছে, যখন আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করব, তখন কিন্তু আমাদের আরো বেশি পলিসি বিক্রির চান্স বেড়ে যাবে এবং প্রিমিয়াম বেড়ে যাবে। কি করে, কি করতে হবে? যে ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে আপনাকে ক্লায়েন্টের জার্নালিং মানে এইটা আমি বললাম একটু আগে। এই যে আমাকে অনিমেষবাবু প্রশ্ন করলেন, ভয় তাদের কি করে বুঝবো, এই যে এখানেই দেওয়া আছে যে প্রত্যেকটা মিটিং এর পরে তারা কিসে ভয় পায়, তারা কি অনুভব করছে, তারা কি আশা করে, এগুলো নোট রাখুন। দেখবেন তাদের প্যাটার্নটাকে আপনি বুঝে যাবেন, তাদের এমপ্যাথি সিস্টেমটাকে বুঝে যাবেন, তাহলেই হয়ে যাবে। আর এইটা কি বলেছি, ক্লায়েন্ট সেন্ট্রিক মাইন্ডসেট আর ইমোশনাল ইন্টেলিজেন্স, এই দুটোকে আমি জোর দিতে বলেছিলাম। ক্লায়েন্ট সেন্ট্রিক মাইন্ডসেট মানে কাস্টমারের ইমোশন, গোল এবং ফিয়ার, তার ইমোশন কিসে, তার লক্ষ্য কি, তার ভয় কিসে, এইটাকে বুঝে নিয়ে, এইটাকে গুরুত্ব দিয়ে আপনি তার প্রবলেমটাকে ফাইন্ড আউট করে সলিউশন সেল করুন, পলিসি সেল অটোমেটিক হয়ে যাবে। ইমোশনাল ইন্টেলিজেন্সে 4টে জিনিস শিখিয়েছিলাম। একটা হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স। এর মানে কি, যে তিনি যে কথাগুলো বলছেন তার চোখের দিকে তাকান, দরকারে প্রশ্ন করুন, আপনি বুঝতে পারবেন ভেতরে কি কথা বলছে, মুখে কি বলছে। আমরা মুখের কথাটা শুনছি, ভেতরেরটা শুনছি না বলে আমরা পলিসি ক্লোজ করতে পারি না বা বড় পলিসি করতে পারি না। তাই ভিতরের কথাটাকে বোঝার চেষ্টা করুন। আর কি, অবজেকশন হ্যান্ডলিং এর একটা নতুন টেকনিক আমি আজকে শেখালাম, সেটা হচ্ছে এমপ্যাথি দিয়ে, মানে তার সহমর্মী হয়ে যান, তার মতো হয়ে যান, হয়ে অবজেকশনটাকে হ্যান্ডেলিং করুন, ওয়ে অবজেকশন হ্যান্ডলিংটাকে করুন। তাহলে দেখবেন আপনি সহজে অবজেকশন হ্যান্ডলিং করতে পারবেন এবং আপনার প্রিমিয়াম সাইজ বড় হবে। এছাড়া কিছু গল্প বলুন এবং তার কথা মন দিয়ে শুনুন। এই 4টে জিনিস যদি করতে পারেন, ইমোশনাল ইন্টেলিজেন্সের দ্বারা আপনি পলিসি বিক্রি করতে পারবেন। এইগুলো আপনাকে কিন্তু আমি আজকে মেন ক্লাসে শেখালাম। এরপর একটা ছোট্ট বিরতি নেব, তারপর আমি নতুন পলিসিটাতে চলে আসব। ধন্যবাদ। এখনো পর্যন্ত ক্লাস কেমন লাগলো, এই ব্রেক টাইমে আপনারা লিখতে থাকুন।
ওয়েলকাম ব্যাক এভরিবডি। আপনারা প্রত্যেকে বিভিন্ন বিষয় লিখেছেন। আমি পড়ে নিয়েছি, পড়ে আর শোনাচ্ছি না। প্রভাতী প্রোগ্রামের ব্যাপারে লিখেছেন যে আগামীকাল করলে ভালো হয়। খুব সুন্দর। তো আগামীকালই করব। আগামী 3 মাসের মধ্যে টার্গেট ফুলফিল করতেই হবে একেবারে। কারণ আমরা 12 মাসের না, আমরা 3 মাসের ওপর কাজ করব। তো চলুন এরপরে আমি দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিই নতুন যে প্ল্যানটা এসছে আহ, গতকাল থেকে। আমরা সেই প্ল্যানটাকে একবার দ্রুত, এটা আপনারা জানেন হয়তো, তবু একবার এই জন্য আমি খুব বেশিক্ষণ বলবো না, আমি দ্রুত বলবো। দেখুন, প্ল্যানটা 883। প্ল্যানটা হচ্ছে জীবন উৎসবই, কিন্তু জীবন উৎসব সিঙ্গেল প্রিমিয়াম। আচ্ছা, সিঙ্গেল প্রিমিয়াম আমরা বিক্রি করলে ক্রেডিট কিন্তু কম পাই। তবুও সিঙ্গেল প্রিমিয়াম পলিসি আমাদের জানা দরকার, কারণ কিছু কাস্টমার সিঙ্গেল প্রিমিয়াম চায়। তাদের জন্য জানতে তো হবে আপনাকে প্রোডাক্টটাকে। তো দেখুন, বেসিক কনসেপ্ট হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম, হোল লাইফ ইনকাম, হোল লাইফ লাইফ ইন্স্যুরেন্স। ওকে। যদিও মনে রাখবেন, অ্যাক্সিডেন্ট কভারেজ কিন্তু কখনো হোল লাইফ পাওয়া যায় না, 70 বছর বয়স পর্যন্ত হয়। এখানেও কিন্তু আমরা ফিক্সড এবং ফ্লেক্সি দুটো অপশন পাবো, যেমন আমাদের নর্মাল জীবন উৎসবে রয়েছে। এটা অবশ্যই এন্ডাওমেন্ট টাইপ পলিসি, মার্কেট লিঙ্ক নয়। এবার দেখুন, আমরা 30 থেকে 65, যেমন ওখানে ছিল 30 দিন, সরি, থেকে 65 বছর বয়স পর্যন্ত। কিন্তু এখানে একটা দুর্দান্ত জিনিস হয়েছে, সেটা হচ্ছে ম্যাচুরিটি এজ আছে এর। অর্থাৎ এর একটা ম্যাচুরিটি পাওয়া যাবে 100 বছর বয়সে। তাহলে দুটো বড় পরিবর্তন, একটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম আর একটা হচ্ছে ম্যাচুরিটি এজ আছে। অর্থাৎ 100 ইয়ার্সের পরে টাকা ফেরত পাওয়া যাবে যদি মৃত্যু না হয়। আর মৃত্যু হলে তো আগেই। এবং সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়া যাবে সাম এশিওর্ড এবং মৃত্যু বিমা সাম এশিওর্ড এবং গ্যারান্টি এডিশন এবং ফ্লেক্সি অপশানে, তার সঙ্গে ফ্লেক্সি বেনিফিটটা। তো সেটা আমি পরে দেখাচ্ছি। পলিসির টার্ম কত হবে? পলিসি তো সিঙ্গেল প্রিমিয়াম, পিপিটি তো ওয়ান, কিন্তু পলিসির টার্ম হচ্ছে 100 - ডেটা এজ অ্যাট এন্ট্রি। মানে 0 বছর বয়সের বাচ্চার করালে 100 বছরের টার্ম, আর 50 বছর ব্যক্তির করালে 50 বছরের টার্ম, এরকমভাবে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে গ্যারেন্টেড অ্যাডিশন পিরিয়ড। আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কেউ যদি দেখতে না পান অবশ্যই লিখবেন। ইতিমধ্যে আপনারা পলিসিটা জানেন, তবে আবার দ্রুত দেখাচ্ছি। এখানে কিন্তু চয়েস আর একটা জিনিস করতে হয়। দেখুন, এখানে পিপিটি চয়েস করার কিছু নেই, সিঙ্গেল প্রিমিয়াম। পলিসির টার্মও চয়েস করার কিছু নেই, কারণ 100 বছর মাইনাস এজ। একটা জিনিস চয়েস করার আছে, সেটা হলো গ্যারেন্টেড অ্যাডিশন আপনি কত বছরের নেবেন। ইয়েস, গ্যারেন্টেড অ্যাডিশন কত বছরের নেবেন। অর্থাৎ এর সঙ্গে যে বোনাসের মতো, গ্যারেন্টেড বোনাস ঠিক না, গ্যারেন্টেড অ্যাডিশন যুক্ত হবে। সেটা আপনি 7 বছর থেকে 17 বছর অপশান দিতে পারেন। অর্থাৎ আপনি যদি বলেন আমার টাকাটা বাড়তে হবে, তাহলে কত বছর ধরে বাড়বে? 7 বছর ধরে বাড়তে পারে, 17 বছর ধরে বাড়তে পারে। এর ওপর ডিপেন্ড করে আপনার প্রিমিয়াম এবং বেনিফিটটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বেসিক সাম অ্যাসিউর্ড কত? 5 লাখ। ম্যাক্সিমাম তো কোনো লিমিট থাকে না আমাদের সাধারণভাবে, আন্ডাররাইটিং এর লিমিট ছাড়া। এবার চলুন, বেসিক সাম অ্যাসিউর্ড যদি আপনার 5 লাখ থেকে 24.5 লাখ হয়, তাহলে কিন্তু 25,000 করে গুণিতকে বাড়বে। আর 24.5 লাখ যাই পেরিয়ে যাবে, তখন 50,000 করে বাড়িয়ে বাড়িয়ে নিতে পারবে। অর্থাৎ আপনি 25 লাখ, 25 লাখ 50,000, 26 লাখ, 26 লাখ 50, এভাবে নিতে পারবেন। ওকে। এবার চলে আসুন যে গ্যারেন্টেড অ্যাডিশন পিরিয়ডটা আবার যে কোনো বয়স থেকে যে কোনো কিছু নেওয়া যায় না। তাহলে মিনিমাম আপনি যদি 7 বছরের গ্যারেন্টি অ্যাডিশন পিরিয়ড নিতে চান, তাহলে কিন্তু আপনাকে 10 বছর বয়সের পর থেকে যার পলিসি হোল্ডার, সেটা নেওয়া যাবে। অর্থাৎ পলিসি হোল্ডারের বয়স তখন মিনিমাম 10 বছর হতে হবে। 10 বছরের নিচে যদি বয়স হয়, তাহলে কিন্তু আপনাকে গ্যারেন্টি অ্যাডিশনটা কম্পালসারি 7-এর ওপরে নিতে হবে। অর্থাৎ 10 বছরের ওপর, 10 বা 10 বছরের ওপরে বয়স হলে আপনি গ্যারেন্টেড অ্যাডিশনটা 7 বছর নিতে পারেন, বা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, যে কোনো চয়েস করতে পারেন। এবার চলুন, ধরুন একটা 0 বছরের বাচ্চার, 0 বছর মানে জিরো এজ, অর্থাৎ 30 দিনের পরে বয়স, এমন বাচ্চার নিচ্ছেন, তাহলে কিন্তু 17 বছরের গ্যারেন্টেড অ্যাডিশন পিরিয়ড আপনাকে নিতেই হবে কম্পালসারি। কি বললাম? 17 বছরের গ্যারেন্টেড অ্যাডিশন পিরিয়ড নিতেই হবে। এইভাবে পুরো চারটা দেখলে বুঝতে পারবেন যে কোন বয়স থেকে শুরু করলে, যেমন 7 বছরের হলে মিনিমাম 10 বছরের গ্যারেন্টেড অ্যাডিশন পিরিয়ড নিতে হবে। ওকে, এরপরে চলে আসুন যে গ্যারেন্টেড অ্যাডিশন অপশানস অ্যাভেলেবেল। এই অপশানটার মানে কি?
মানে কটা করে? এর মানে ধরুন 30 দিনের বাচ্চার যদি নেন একটাই অপশন পাবে 17, এর বাইরে যেতে পারবে না। যদি 1 বছরের বাচ্চার ওপরে নেন তাহলে দুটো অপশন পাচ্ছে, 16 এবং 17, মানে দুটো অপশন, অর্থাৎ দুটো অপশন পাচ্ছে, বুঝতেই পাচ্ছেন অপশন দুটো। আর যদি আপনি 2 বছরের বাচ্চা তাহলে কিন্তু তার তিনটে অপশন পাচ্ছে, কি করে? 15, 16, 17 তিনটে অপশন পাচ্ছে। এইভাবে অপশন ঠিক করা হয়েছে। হাইয়েস্ট কটা অপশন পাওয়া যেতে পারে? হাইয়েস্ট 11খানা অপশন পাওয়া যেতে পারে, 11খানা। কারণ আপনি যাই 10 বছর পেরিয়ে গেল তখন সে 7 থেকে 11, 17, তার মানে 11খানা অপশন পাচ্ছে। তার মানে আমরা পিপিটি ঠিক করতে না পারলেও অপশন ঠিক করতে পারি যে কত বছরের গ্যারেন্টেড, অর্থাৎ আপনাকে অপশন ঠিক করতে হবে 11খানা অপশনের মধ্যে, যদি নাবালক মানে 10 বছর থেকে ওপরে বয়স হয়। এরপরে চলে আসুন ইনকাম বেনিফিট কিরকম, একেবারে একেবারে আপনার সহজ ইনকাম বেনিফিট, যেমন আমাদের উৎসবে ছিল, নর্মাল উৎসবে, যেখানে 10% অফ বেসিক সাম অ্যাসিওর্ড প্রতি বছর পাবে রেগুলার ইনকাম বেনিফিটে। প্রতি বছর ব্যাংকে চলে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, কার অ্যাকাউন্টে? পলিসি হোল্ডারে। আর ফ্লেক্সি ইনকাম নিলে যেমন আমাদের নিয়ম ছিল যে 10% করে দেওয়া হবে বাটে, কিন্তু পলিসির অ্যাকাউন্টে চলে যাবে, ব্যাংক অ্যাকাউন্টে আসবে না, এবং তার উপর 5.5% কম্পাউন্ডিং ইয়ারলি ইন্টারেস্ট যুক্ত হবে। এবং একই নিয়ম আছে যে আমি ম্যাক্সিমাম 75% অফ অ্যাকুমুলেশন ফান্ড, ধরা গেল আমার 1 বছরে একটা 10 লাখের পলিসিতে আমার 1 লাখ টাকা ঢুকেছে, তাহলে এই 1 লাখের আমি 75% টাকা তুলে নিতে পারবো। আমি কয়েক বছর পরে যদি তুলি, প্রথম কয়েক বছর না তুলি, তাহলে আমার 10 বছর, ধরুন 5 বছর পরে তুলছেন, 5 বছরে 5 লাখ জমেছে, তার সঙ্গে ইন্টারেস্ট জমেছে, এই 5 লাখ প্লাস ইন্টারেস্ট মিলিয়ে যা হবে তার 75% আপনি তুলতে পারবেন। পলিসি বছরের মধ্যে একবারই তুলতে পারবেন, একাধিকবার নয় কিন্তু। 75% তুলতে পারেন, 60%, 70%, 50%, বাট আপ টু 75%, মানে তুলতে গেলেই 75 তুলতে হবে এমন নয় কিন্তু, 75% হাইয়েস্ট। ওকে। এরপরে দ্য অ্যানুয়াল ইনকাম বেনিফিট পেমেন্ট শ্যাল কন্টিনিউ টিল দ্য লাইফ অ্যাসেট সার্ভাইভ, মানে যত বছর বাঁচবেন তত বছর পাবেন, কিন্তু 100 বছরের পর বাঁচলে আর পাবেন না, 100 বছরের ম্যাচুরিটি হবে। ওকে। এবার চলে আসুন যে ইনকাম বেনিফিট কখন থেকে শুরু হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আমি আজকে পলিসি দিয়ে দিলাম আর কাল থেকেই শুরু হবে, মানে পরের বছর না কিন্তু, হ্যাঁ। এইটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গ্যারেন্টেড অ্যাডিশন পিরিয়ড কেমন নিচ্ছে, মোরাললেস সহজ বুদ্ধি, একদম সহজ জিনিসটা। আমি গ্যারেন্টেড অ্যাডিশন যত বছরের নেব তারপর থেকে শুরু হবে, অনেকটা নর্মাল এর মতোই। কিন্তু নর্মাল রেতে কি হতো, আমি প্রিমিয়াম দিতাম, তারপরে ডেফারমেন্ট পিরিয়ড, তারপরে শুরু হতো। এখানে কি হচ্ছে, আমি প্রিমিয়াম একবারে দিয়ে দিচ্ছি, কিন্তু গ্যারেন্টি অ্যাডিশন পিরিয়ড আমি 7 বছরের নিয়েছি, তাহলে আমি 8 নাম্বার বছর থেকে, 8th পলিসি ইয়ার থেকে আমি প্রথম টাকা পাবো। তার মানে আমি প্রিমিয়াম দিলেই পরের বছর থেকে টাকা পাবো এমন নয় কিন্তু, আমার ওয়েট করতে হবে। কত ওয়েট করতে হবে? যত বছর আমি গ্যারেন্টেড অ্যাডিশন পিরিয়ড নিয়েছি। আমি যদি বলি অনেক বছরের গ্যারেন্টি অ্যাডিশন পিরিয়ড নেবো, তাহলে অনেক বছর ওয়েট করতে হবে। ওকে। তেমনি আমি ওয়েট যেমন করছি তেমন প্রতি বছর গ্যারেন্টি অ্যাডিশন পাচ্ছি 40 টাকা পার 1000 সাম অ্যাসিওর্ডে। এবার আমায় দেখতে হবে যে আমার কোনটা লাভদায়ী। আমি প্রতি বছর 40 টাকা করে পেলে আমার সেটা লাভদায়ী, নাকি আমি আগে আগে টাকাটা পেলে লাভদায়ী? অনেকে মনে করবেন আগে টাকাটা পেলে লাভদায়ী, তারা 7 বছরের গ্যারান্টি অ্যাডিশন পিরিয়ড নেবেন। যারা মনে করবেন না আমার পরে দরকার, তো আমি তার মাঝে আমি গ্যারান্টি অ্যাডিশনটা পেয়ে যাচ্ছি তো ঠিকই আছে, তারা পরের থেকে নেবেন, এটা চয়েস করতে হবে। দেখুন 40 টাকা পার 1000 সাম, এটা পেয়ে গেলাম, 100 বছরে ম্যাচুরিটি পেয়ে গেলাম। আচ্ছা, ম্যাচুরিটিতে কি পাবেন? দেখুন ম্যাচুরিটিতে তো সামেশিওর পাবেন আর গ্যারান্টি অ্যাডিশন পাবেন। আর যদি 2 নম্বর অপশন ফ্লেক্সি অপশনে যান তাহলে কি কি পাবেন? সামেশিওর পাবেন, গ্যারান্টি অ্যাডিশন পাবেন, আর যে 5.5% ইন্টারেস্ট সহ আপনার যে টাকাটা 10% করে ঢুকেছিল, এটা যে যুক্ত হয়ে অনেক টাকা হয়ে গেছে সেটা পাবেন, এবং এই অ্যামাউন্টটা খুব বড় হবে। এবার চলে আসুন ডেথ বেনিফিট কি। ডেথ বেনিফিট এর ভেরি ইজি। এটা হচ্ছে আপনি যা সিঙ্গেল, ধরুন আপনি 1 লাখ টাকা প্রিমিয়াম দিলেন, তাহলে 1,25,000 টাকা আপনার বেসিক সাম এসিওর্ড হবে। যদি 1 লাখ টাকা দেবেন না, আপনাকে দিলে বেশি দিচ্ছেন। তো যাই হোক, আমি বলছি 1.25 অফ সিঙ্গেল প্রিমিয়াম আপনার হচ্ছে বেসিক সাম এসিওর্ড হলো। ওকে। আর তার সঙ্গে কি হবে? তার সঙ্গে গ্যারেন্টি এডিশন, যখন মারা গেল ততদিনকার গ্যারেন্টি এডিশন পাবে। 2 নম্বর অপশনে কি হবে? একই জিনিস, সাম এর 1.25, মানে 10 লাখের সাম নিলে আপনি 12.5 লাখ টাকার ডেথ ক্লেম পাবেন, এবং তার সঙ্গে আপনি পাবেন, সরি, সাম,
হাইয়ার। বেসিক সাম এশিওর্ড একটা কনসেপ্ট আছে, কিন্তু হাইয়েস্ট বাই 1.25। এর মানে কি, আপনি ট্যাবুলার প্রিমিয়ামের 1.25-এর বেশি কোনোদিনই পাবেন না। তার মানে আমি 1.25টাকে হাইয়েস্ট ধরতে পারি। ওকে, এই জন্য বললাম। ওকে, তো বেসিক সাম এশিওর্ড মানে একটা সাম এশিওর্ড হচ্ছে। আচ্ছা, এবার চলে আসুন ডিসেবিলিটি বেনিফিট রাইডার নেওয়া যায়। ডিসেবিলিটি বেনিফিট রাইডার কত হয় এটা আপনাদের আগেই হিসেব জানেন, যে প্রত্যেক 10 লাখে 8,333 টাকা মান্থলি পাওয়া যায়। এই হিসাবে আমি আগেও বহুবার অন্য পলিসিতেও বলেছি, 8,333 টাকা। কিন্তু 5 লাখে পাওয়া যাবে 4,166 টাকা পার মান্থ। ডিসেবিলিটি বেনিফিট রাইডার কি এটা আপনারা জানেন, এক্সটেন্ডেড পার্মানেন্ট ডিসেবিলিটি রাইডার। আচ্ছা চলুন, আমরা কি ডেথ বেনিফিটটা ইনস্টলমেন্টে নিতে পারি? ইয়েস। কিন্তু ডেথ বেনিফিট কে পায়? নমিনি। তাহলে ইনস্টলমেন্টে নেব কি না এটা কে বলবে? মৃত্যুর আগে গ্রাহককে সেই অপশন দিয়ে যেতে হবে, তবেই কিন্তু ডেথ বেনিফিটটা ইনস্টলমেন্টে পাওয়া যাবে। তাহলে পলিসি হোল্ডার কখন দেবেন? পলিসি করার সময়। শুধু পলিসি করার সময় না, এটা যে কোনো সময় দিতে পারে, কিন্তু মৃত্যুর আগে। ওকে, এবার আমি কি পুরো টাকাটা ডেথ বেনিফিটটা ইনস্টলমেন্টে পেতে পারি, না পার্ট? ফুলও পাওয়া যায়, পার্টও পাওয়া যায়। তবে পার্ট পেতে গেলে বা ফুল পেতে গেলে একটা নিয়ম আছে, যে মিনিমাম ইনস্টলমেন্টটা কিন্তু যেন এই নিচের মতো হয়। এটা মুখস্থ রাখার দরকার নেই। মান্থলি হলে 5,000, কোয়ার্টারলি 15,000, হাফ ইয়ারলি 25,000 এবং ইয়ারলি 50,000-এর নিচে ইনস্টলমেন্ট যেন না হয়। নমিনি এই অপশনটাকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ম্যাচুরিটি টাকা কি আমি সেটেলমেন্টে নিতে পারি? দেখুন, ম্যাচুরিটি মানে 100 বছর। 100 বছরের পরে সেটেলমেন্টে নেবেন কি না ডিপেন্ড করছে। তবে যদি এমন কোনো ব্যক্তি হয় যে 100 বছরের পরে বাঁচবেন, বা তার 100 বছরের পরেও ম্যাচুরিটি টাকা এককালীন তার ফ্যামিলিতে দিতে চাইছেন না, তিনি চাইছেন আমার মৃত্যু হয়ে গেলেও 15 বছর ধরে টাকাটা পাক আমার ফ্যামিলি, তাদের ক্ষেত্রে এই ম্যাচুরিটি অপশনটা সেটেলমেন্ট আছে। তবে কবে দিতে হবে এই অপশনটা? না, 100 বছর কমপ্লিট হওয়ার 3 মাস আগে পর্যন্ত এই অপশন দিতে পারবেন, যদি তিনি বেঁচে থাকেন। অবশ্যই পলিসি হোল্ডার একবার এই অপশনটা দিয়েছে, ধরুন 2 বছর আগে দিয়েছে, আবার মনে করলে চেঞ্জ, ইয়েস চেঞ্জ করতে পারে। অর্থাৎ অপশনটা কিন্তু একাধিকবার চেঞ্জ করা যায়। এবার চলে আসুন, যারা এক্সিস্টিং পলিসি সাম এশিওর্ড বেশি নিলে কি রিবেট পাওয়া যায়? ইয়েস, রিবেট পাওয়া যায়। তবে 10 লাখের ওপর নিতে হবে। 10 লাখ মিনিমাম বেসিক সাম এশিওর্ড 5 লাখ, কিন্তু 10 লাখ মিনিমাম না নিলে আপনি কিছুতেই কি পাবেন না? হাই সামেশো রিবেট পাবেন না। আচ্ছা, এই হাই সামেশো রিবেটটা আবার বয়সের ওপর নির্ভর করছে। অর্থাৎ বয়স যত কম হবে তত রিবেটটা বেশি হবে। যত বেশি বয়সে পলিসি হোল্ডার নেবেন পলিসিটা, তত রিবেট কম হবে। সামেশিওর বেশি হলে রিবেট বেশি, বয়স কম হলে রিবেট বেশি, এটা মাথায় রাখবেন হাই সামেশিওরে। আর কি রিবেট আছে? এক্সিস্টিং পলিসি হোল্ডার বা নমিনি, তারা নতুন পলিসিগুলোতে রিবেট পাচ্ছে। কত রিবেট হবে? পাশে চার্ট দেওয়া আছে। 7 থেকে 9 বছরের গ্যারান্টি এডিশন পিরিয়ড হলে 0.8। 0.8টা কি, না আপনার বেসিক যে সামেশিওরের যে টেবিল, 1,000 টাকাতে যে রেট টেবিল, তার ওপর 0.8 মানে 80 পয়সা রিবেট পাবেন। এভাবে 90 পয়সা বা 1 টাকা রিবেট পেতে পারেন। কারা পাবেন? না, এক্সিস্টিং পলিসি হোল্ডার, অথবা তার ছেলে মেয়ের নামে পলিসি করলে, তার স্পাউসের নামে পলিসি করলে, তার নাতি নাতনির নামে পলিসি করলে, অথবা তার বাবা মায়ের নামে, অথবা তার দাদু দিদার নামে, ঠাকুমা দাদুর নামে করলেও পাবে। এছাড়া এক্সিস্টিং পলিসি হোল্ডার নিজের নামেও পাবে। অথবা কোনো ব্যক্তির 1 বছরের মধ্যে মৃত্যু হয়েছে, তাহলে তার যে নমিনি, সে যদি পলিসি করে, সেও কিন্তু এই রিবেট পাবে। এরপরে চলে আসুন গ্যারেন্টেড অ্যাডিশন পিরিয়ড সারেন্ডার ভ্যালু। দেখুন, মজার ব্যাপার, এই পলিসিতে কিন্তু লোন পাওয়া যায় এবং অবশ্যই সারেন্ডারও করা যায়। 3 মাস পরেই কিন্তু লোন এবং সারেন্ডার দুটোই অ্যাভেলেবেল হয়ে যায়। আচ্ছা, কত পাওয়া যাবে? ডিপেন্ড করছে যে আপনি কত বছরের গ্যারান্টি এডিশন নিচ্ছেন, পিরিয়ডটা। গ্যারান্টি এডিশন পিরিয়ড যদি ছোট নেন, তাহলে সারেন্ডার ভ্যালুর পরিমাণটা বেশি এবং লোনের পরিমাণটাও বেশি। তাহলে লোনের পরিমাণ কত? না, সারেন্ডার ভ্যালুর 60%। কখন? 3 মাস পর থেকেই পাওয়া যাবে। মজার ব্যাপার, এটা হচ্ছে ম্যাক্সিমাম লোন ডিউরিং দ্য গ্যারান্টেড এডিশন পিরিয়ড। অর্থাৎ এই লোনের পরিমাণটা কিন্তু কোনো সময় বাড়বে না। অর্থাৎ 3 মাস পর থেকে নিয়ে পুরো গ্যারান্টি এডিশন পিরিয়ডের মধ্যে কত লোন পেতে পারেন? না, 60% অফ সারেন্ডার ভ্যালু। তার মানে একটা সারেন্ডার ভ্যালু হবে তার 60%। অর্থাৎ যা টাকা দিয়েছে তার অনেকটাই কম লোন পেতে পারে। এরকম নয় যে আমি কাস্টমারকে বলে দেবো যা জমা দিচ্ছেন তার 60%, আদৌ নয়। আবার এই 60টাও পাবে না 50 বা 40, যদি তার গ্যারান্টি এডিশন পিরিয়ডটা বড় হয়ে যায়। আশা করি আমি দ্রুত বললে আপনারা বুঝতে পারছেন। লোন কিভাবে পাওয়া যাবে? লোন অ্যামাউন্ট হচ্ছে একটু আগে বলে দিয়েছি, কিন্তু লোনের
আর একটা হিসাব আছে যে ম্যাক্সিমাম 75% অফ সারেন্ডার ভ্যালু পেতে পারেন, যে আফটার গ্যারেন্টি অ্যাডিশন পিরিয়ড। ধরুন যখন গ্যারেন্টি অ্যাডিশন পিরিয়ড শেষ হলো, এবার ইনকাম পিরিয়ড শুরু হচ্ছে। ইনকাম পিরিয়ডে লোন কীরকম পাওয়া যাবে? লোন তখন হবে যে এমনভাবে নিতে হবে, এটা 50% থেকে কিন্তু গুলিয়ে যাবেন না, মনে রাখবেন। লোন এমন নিতে হয়, মানে ধরুন আমার গ্যারান্টি অ্যাডিশন পিরিয়ড শেষ হয়ে গেছে, আমি ইয়ারলি টাকা পাচ্ছি, এরপর লোন চাই। তো লোন কত দেবে? না, লোনের যে ইয়ারলি ইন্টারেস্ট, সেটা যেন আমার প্রতি বছরের যে ইনকাম বেনিফিট, ধরা গেল আমি ইনকাম বেনিফিট 10 লাখে 1 লাখ পাবো, তাহলে আমার লোন যেটা পাবো সেটা যেন তার 50%-এর বেশি ইন্টারেস্ট না পড়ে, অর্থাৎ 1 লাখের 50, হাফ, মানে 50,000। আমি এমন লোন পাবো যার ইন্টারেস্ট যেন 50,000-এর বেশি না হয়। যদি কোনো লোনের ভ্যালু এমন হয় যে তার ইন্টারেস্টটা 50,000-এর বেশি, তাহলে আমার লোনটা কম দেবে। মানে লোনের ইন্টারেস্টটা 50% অফ এলিজেবল অ্যানুয়াল ইনকামের থেকে বেশি না হয়। আর তাছাড়া সারেন্ডার ভ্যালুর 75% লোন পাওয়া যাবে। অর্থাৎ তখনকার দিনে যে মানে আগে ছিল 60, আর এখন হয়ে গেল 75 পর্যন্ত। এটা বুঝে গেছেন। ফ্লেক্সি অপশানও অনেকটা তাই। ওকে, এরপরে চলুন কোন কোন লাইফে নেওয়া যাবে। মাইনরে নেওয়া যাবে, মেজর স্টুডেন্ট, মেজর মেল সবেতে নেওয়া যাবে, প্রেগনেন্ট লেডি আন্ডার ক্যাটাগরি A1 এতে নেওয়া যাবে। ডিসেবিলিটি থাকলে নেওয়া যাবে, নেওয়া যাবে যদি সে গেনফুলি এমপ্লয়েড হয়, তা চাকরি করে, তাহলে নেওয়া যাবে। এনআরআই, FNIOS দেরকেও দেওয়া যাবে এই পলিসি। অ্যাকচুয়াল সাম এসিওর্ড আর ডেথ সাম এসিওর্ড একই, কিন্তু অ্যাকচুয়াল সাম এসিওর্ড ইকুয়াল টু ডেথ সাম এসিওর্ড লেস সিঙ্গেল প্রিমিয়াম। এর মানে কি জানেন? ডেথ সাম এসিওর্ডটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়ামের সঙ্গে অ্যাকচুয়াল সাম এসিওর্ডকে যোগ করে হবে। অর্থাৎ সাম এসিওর্ড অন ডেথ ইজ হায়ার অফ বেসিক সাম এসিওর্ড অর 1.25 টাইমস অফ ট্যাবুলার সিঙ্গেল প্রিমিয়াম। অর্থাৎ এই জন্যই আমি একটু আগে বলছিলাম যে সিঙ্গেল প্রিমিয়াম যা হবে তার সঙ্গে 25% যুক্ত করে ডেথ সাম এসিওর্ড হবে, ডেথ সাম এসিওর্ড হবে। তাহলে আপনাকে কি করতে হবে? ডেথ সাম এসিওর্ড হচ্ছে সিঙ্গেল প্রিমিয়ামের 1.25 টাইমস। ওকে, আচ্ছা, এরপরে চলুন প্রেফার্ড নন মেডিকেল গ্রুপ। এগুলো আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে, বা হয়তো আপনাদের কাছে যেগুলো আর ডিসকাস করছি না, কারণ অনেকটাই সময় চলে গেছে। ওকে, তো আমি এর কিছু সেলিং আইডিয়াস দিয়ে দিচ্ছি। দেখুন, সিঙ্গেল প্রিমিয়াম হয়তো বিক্রি করবেন না, কিন্তু আপনাদের বলবো যে সিঙ্গেল প্রিমিয়াম দেখিয়ে আপনি মানুষের কাছে যেতে পারবেন। আপনি যদি একান্ত বিক্রি করেন উৎসব পলিসিকে সিঙ্গেল প্রিমিয়াম, এটা তাদের জন্য বিক্রি করবেন যাদের কাছে এককালীন টাকা আছে কিন্তু রেগুলার টাকা দেওয়ার ক্ষমতা নেই বা ইচ্ছা নেই। এবার এর সঙ্গে উৎসব পলিসির যত বেনিফিট, সব বেনিফিটই পাচ্ছে। তাই এই পলিসিটা যারা সিঙ্গেল প্রিমিয়ামে সারা জীবন পেনশন নিতে চায় তাদের জন্য একটা বিশেষ অল্টারনেটিভ হয়ে গেল, এবং যারা গ্যারেন্টেড পেনশন পেতে চায় তাদের জন্য অল্টারনেটিভ হয়ে গেল। এবং মজার ব্যাপার যে যারা বাচ্চার লাইফে সারা জীবনের ইনকাম সোর্স করে দিতে চায়, বিশেষ করে দাদু ঠাকুমা দিদা, তাদের অনেক টাকা আছে, তারা নাতির জন্য একটা গিফট করতে চায়, তাদের জন্য কিন্তু এটা দারুণ পলিসি হয়ে গেল। তাই আপনাকে বলবো যে যদি একান্ত কোনো ব্যক্তিকে, বয়স্ক ব্যক্তি পেয়েছেন যাকে রেগুলার প্রিমিয়াম আনতেই পারবেন না, তাকে আপনি সিঙ্গেল প্রিমিয়াম দিতে পারেন, এবং সেক্ষেত্রে এই পলিসিটা মেজর একটা গুড পলিসি আকারে আপনার সামনে চলে আসতে পারে। এছাড়া কোনো সময় কম্পিটিশান উইন করার জন্য দিতে পারেন। আর মনে রাখবেন 6% ক্রেডিট হলেও সেটাও তো একটা পার্সেন্টেজ। সো যদি আপনি 20 লাখ, 30 লাখ, 50 লাখের কোনো প্রিমিয়াম পান, তার 6%টাও কিন্তু খুব একটা কম নয়, এটার কিন্তু আপনি ক্রেডিট পাবেন। সো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু এই পলিসিগুলো বিক্রি করতে পারি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ক্যান সেল ইট। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পলিসি নিয়ে বা অন্য কোনো বিষয়ে, আপনি আমাদের গ্রুপে লিখবেন অথবা আমাকে ফোনে যোগাযোগ করবেন। বাই দা বাই, আজকে আমরা এইটুকু শিখলাম, এইটুকু জানলাম। আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস জানছি। আজকে আমরা জেনেছি কি করে কাস্টমারের মন জয় করা যায় বড় পলিসির জন্য, কি করে এমপ্যাথেটিক সেলিং করা যায়, কি করে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা যায়, এবং 3 মাসে কিভাবে আমরা বড় কাজ করতে পারি। হ্যাঁ, আজকে বেশি কিছু সেলসের আইডিয়া দিইনি, তবে ওগুলো বলতে গিয়ে আমি দুটো অবজেকশনের হ্যান্ডেলিং শিখিয়েছি। একটা যখন মধ্যবিত্ত আপনাকে বলে হাতে টাকা নেই, তখন আপনি কিভাবে এমপ্যাথেটিক অবজেকশন হ্যান্ডেলিং করবেন, এবং যখন ধনী ব্যক্তি আপনাকে বলে হাতে টাকা নেই, তখন আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন। এবং আমার মনে হয় বেশিরভাগ কাস্টমার ক্লোজিংয়ের সময় আপনাকে এটাই বলে যে সবই ঠিক আছে, টাকা নেই, পরে করব। এই জায়গাটা যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আগামী দিনে আপনি অনেক উন্নত করতে পারবেন আপনার কাজকে। আশা রাখি আজকের ক্লাস ভালো রেখেছে। আপনারা ইতিমধ্যে
প্রায় প্রত্যেকেই রেটিং করেছেন, অনেকেই করেছেন এবং প্রত্যেকে এক্সেলেন্ট করেছেন। আপনাদেরকে আমি এক্সেলেন্ট রেটিং এই জন্য দেবো, আপনারা এত কঠিন ক্লাস, এত জটিল অনুভূতি আপনারা সহজ করে নিতে পারছেন। কারণ এই ধরনের ক্লাসগুলো নেওয়ার জন্য যথেষ্ট স্মৃতিশক্তি চাই, যথেষ্ট মননশীলতা চাই, যথেষ্ট মনোযোগ চাই এবং যথেষ্ট ব্রেন চাই। আপনাদের সেটা রয়েছে। তাই আশা রাখি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়ে আমি অনেক দ্রুত বড় প্রিমিয়াম আনার অভ্যাস তৈরি করাতে পারবো। আজকের মতো আমরা বিদায় নেব এবং সেই বিদায় নেওয়ার আগে আপনাদের প্রত্যেকের মাইক্রোফোন আমি আনমিউট করে দিচ্ছি। এবং যারা করেছেন, আজকে আমি সময়ের অভাবে তাদেরকে তুলতে পারলাম না, কিন্তু ম্যাডাম লীলাদিন দা, ফাল্গুনী সাহা, বিশ্বজিৎ ঘোষ এবং আরেকজন রয়েছেন, আমি ওনার নামটা মনে করতে পারছি না, চারজন, তাদেরকে আমি স্বাগত জানাই। আপনারা মাইক্রোফোন আনমিউট করে নিন কাইন্ডলি এবং আমার সাথে গলা মিলিয়ে বলুন আমরা যেটা বলি। তাই আজকে আমাদের নতুন স্লোগান, আপনারা কি অডিও খুলতে পেরেছেন? হ্যাঁ আজকে আমাদের নতুন স্লোগান, যে যেটা ভেবেছেন যে 3 মাসে কি করবেন, ফার্স্ট ট্যাগ নাকি হাফ না 1/3, সেটা বলবেন। ফার্স্ট ট্র্যাক স্যার, ফার্স্ট ট্র্যাক। বলবেন তাহলে করতে সেটা, হবে। হ্যাঁ। আমি আচ্ছা, আমি আমি স্লোগানটা তৈরি হবই করি, ফার্স্ট আমি স্লোগানটা তৈরি করি। যারা ফার্স্ট ট্যাগ তারা বলুন, তারপরে যারা হাফ তারা বলবেন, তারপরে যারা 1/3 তারা বলবেন, একসাথে সবাই বলবেন না। তারা আমার সাথে বলুন, 31 মার্চ ফার্স্ট ট্যাগ, 31st March, ফার্স্ট ট্র্যাক, ফার্স্ট ট্র্যাক। 31 মার্চ ফার্স্ট ট্যাগ, 31st March, first track. 31 মার্চ ফার্স্ট ট্যাগ। 31st মার্চ। ওনাদের বলা হয়ে গেল, এবার হাফ যারা করবেন, 31 মার্চ হাফ ইন্ডিয়া টি, 31st March, half India tea. 31 মার্চ হাফ ইন্ডিয়া টি, 31st March, half India tea. 31 মার্চ হাফ ইন্ডিয়া টি। Half India tea. এবার লাস্ট গ্রুপ যারা 1/3 করবেন, 31 মার্চ 1/3 ইন্ডিয়া টি, 31st March 31 মার্চ 1/3 ইন্ডিয়া টি, 31st March 1/3 India 31 মার্চ 1/3 ইন্ডিয়া টি। 31st March এই যে 1/3 বলবেন India এরপরে লিখে টাঙিয়ে রাখবেন, LIC জিন্দাবাদ, জয় হিন্দ, শুভরাত্রি। জিন্দাবাদ।